প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আমরা এখন ১.৩ এর ১ নম্বর যে সমস্যা আছে, এই ১ নম্বর সমস্যার সমাধান দেখব। ১ নম্বর সমস্যায় আমাদের বলা হচ্ছে যে, মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। আমাদেরকে মৌলিক গুণনীয়কের সাহায্যে এখানে প্রশ্ন হচ্ছে যে মৌলিক গুণনীয়ক বলতে আসলে কি বোঝাচ্ছে? শুনেন, মৌলিক গুণনীয়ক হচ্ছে যে, ধরেন এখানে আমাদের প্রথমত কি দেওয়া আছে? ১৪৪ দেওয়া আছে না? তো এই ১৪৪ এই সংখ্যাটাকে যে সংখ্যাগুলার দ্বারা ভাগ করলে যে সংখ্যাগুলো দিয়ে বলতে যে মৌলিক সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে আমরা এই ১৪৪ পাবো, সেগুলো হচ্ছে এই ১৪৪ এর মৌলিক গুণনীয়ক। আমরা যদি একটু দেখি, এখানে দেখেন মৌলিক সংখ্যা কোনগুলা? একটু যদি মনে করি, আমরা জানি যে ১ থেকে ১০ এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের ২, ৩, ৫, ৭ এই ৪ টা। ঠিক আছে? এই ৪ টা নিয়ে আপাতত আমরা কথা বলি। তো এই ৪ টার মধ্যে যে সংখ্যাগুলো দিয়া এই ১৪৪ কে ভাগ করা যাবে, সেগুলোই হচ্ছে ১৪৪ এর মৌলিক গুণনীয়ক। হুম? এখন আমরা কিভাবে জানবো? মানে আমরা প্রথমত আগে এই ১৪৪ এর মৌলিক গুণনীয়ক বের করব। তারপরে আমরা আমাদের যে কাজটা করতে হবে, এই ১৪৪ এর মৌলিক গুণনীয়ক বের করতে হবে। তারপরে ২৪০ এর মৌলিক গুণনীয়ক বের করতে হবে। তারপরে ৬১২ এর মৌলিক গুণনীয়ক বের করতে হবে। বের করার পরে ৩ টারে যে সাধারণ গুণনীয়ক থাকবে, সাধারণ গুণনীয়ক মানে যে গুণনীয়কটা ১৪৪ এও থাকবে, ২৪০ এও থাকবে এবং ৬১২ তেও থাকবে। সেটাই হচ্ছে বা সেগুলারই গুণফল হচ্ছে এই গসাগু হবে। তা ওইটা আমরা পরে আসতেছি। আমাদের ১ম কাজ হচ্ছে এখন এই যে ১৪৪ এর মৌলিক গুণনীয়ক বের করা। তো দেখেন, ১৪৪ এর মৌলিক গুণনীয়ক আমরা কিভাবে বের করব? ১৪৪ এর মৌলিক গুণনীয়ক বের করার জন্য আমরা এখানে সুন্দর করে ১৪৪ লিখব। আচ্ছা, বোঝার সুবিধার্থে আমরা এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ? আর প্রকৃত উত্তরটা বা সমাধানের অংশটুকু আপনারা পরীক্ষায় কিভাবে লিখবেন সেটা আমাদের টাইপ করা আছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন বা আমরা সেটা পরে শেয়ার করতেছি। এখন আসেন আমরা একটু বুঝি। এখন ১৪৪ আমরা আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে ২ থেকে শুরু, তাই না? তাহলে ২ দ্বারা একে ভাগ করার চেষ্টা করেন ১৪৪ কে। একটু মনে করিয়ে দেই, ২ দ্বারা ভাগের নিয়মটা কি? এখানে যদি এককের ঘরে যদি জোড় সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাটা ২ দ্বারা বিভাজ্য। একের ঘরে এখানে কত? ৪ আছে। তার মানে এটা ২ দ্বারা বিভাজ্য। তাহলে ২ দ্বারা ভাগ করে দেন। তাহলে হচ্ছে যে ৭ দ্বিগুণে ১৪, ২ দ্বিগুণে ৪, ৭২ দুগুণা ১৪৪। ওকে। আর এককের ঘরে আবার ২ জোড় সংখ্যা। তাহলে আবার ২ দ্বারা যাবে। দেন। তাহলে ৩ দ্বিগুণে ৬ আর ৬ দ্বিগুণে ১২, ৩৬। ওকে। আবার এককের ঘরে জোড় সংখ্যা। তাহলে ২ দ্বারা আবার দেন। তাহলে ২ এককে ২ আর ৮ দ্বিগুণে ১৬, ১৮ দ্বিগুণে ৩৬। ওকে। আবার ২ দ্বারা যাবে। তাহলে ৯ দ্বিগুণে ১৮। এবার বিজোড় সংখ্যা। তার মানে ২ দ্বারা সম্ভব না। এবার তাহলে ৩ এ আসেন। ৩ তিরিকা ৯। তাহলে ৩ তিরিকা ৯। ওকে। আরো যাবে? না, সম্ভব না। তাহলে এই যে সংখ্যাগুলো আমরা পাইলাম ২, ২, ২, ২, ৩, ৩। এই প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে ১৪৪ এর মৌলিক গুণনীয়ক। যদি খেয়াল করেন এখানে ২ হচ্ছে মৌলিক সংখ্যা, ৩ ও মৌলিক সংখ্যা। ঠিক আছে? ওকে। এবার ২৪০ এর বেলায় ২৪০ কে আমাদের এখানে যেহেতু আমাদের এখানে এককের ঘরে শূন্য আছে, তাই এটাকে আমরা ২ দ্বারা ভাগ করতে পারি। তাহলে ১২ দ্বিগুণে ২৪, হুম? আর ২ শূন্য, শূন্য। তাহলে ১২০, হ্যাঁ? তাহলে ১২০ আবার ২ দ্বারা দেন। তাহলে হচ্ছে ২ ৬ দ্বিগুণে ১২, ২ শূন্য, শূন্য, ৬০ দ্বিগুণে ১২০। আবার ২ দ্বারা দেন। তাহলে হচ্ছে যে ৩০ দ্বিগুণে ৬০। আবার ২ দ্বারা ১৫ দ্বিগুণে ৩০। এবার আর ২ দ্বারা সম্ভব নয়। এককের ঘরে এখানে ৫ বিজোড় সংখ্যা আসছে। তাহলে ৩ দ্বারা চিন্তা করেন, তাহলে ৩ ৫ ১৫। ওকে, আর সম্ভব না, তাই না? তাহলে এগুলো হচ্ছে আমাদের ২৪০ এর মৌলিক গুণনীয়ক। কে? ২, ৩, ৫। ওকে। এবার আসেন ৬১২। ৬১২। ওকে। তাহলে ৬১২ হচ্ছে যে ২ দ্বারা আমরা দেই। এককের ঘরে যেহেতু ২ আছে তাহলে ৬ দ্বিগুণা ৩ দ্বিগুণা ৬। তারপরে এখানে মিলে গেছে। তাহলে ১ যদি আমরা নামাই নিই সেটা হবে আমাদের ভাগ করা সম্ভব না। এজন্য একসাথে ২ টা সংখ্যা। আচ্ছা, অনেকে এই ব্যাপারটা বুঝবেন না। আবার একটু
এখানে সাইডে লিখে দিই যাতে আপনারা বুঝতে পারেন। অনেকেই জানেন। আচ্ছা, যারা জানেন না তাদের জন্য। তাহলে ৩ দ্বিগুণা ৬, হ্যাঁ? ৬, তাহলে এখানে আমরা ১ নামাচ্ছি। তাহলে এখন বলেন তো এই ২ দ্বারা কি ১ কে ভাগ করা যাবে? না, যাবে না। কেন যাবে না? কারণ ১ হচ্ছে ছোট সংখ্যা, ২ হচ্ছে বড় সংখ্যা। তাহলে আমাদের কি করতে হবে? এখন আমাদের এখানে ২ নামাইতে হবে। এই ২ টা নামাইতে গেলে আমাদের এখানে একটা কাজ করতে হবে যে এখন আমরা ১ম এ ১ নামাইছি, ভাগ যাচ্ছে না। তারপর আবার ২ নামাবো। যখনই এই ২ টা সংখ্যা একবারে উপর থেকে নিচে নামাবো তখন এখানে আমাদের একটা শূন্য দিতে হবে। ওকে? তাহলে এখন কি দাঁড়াইলো? ১২। তাইলে এখন ১২ কে ভাগ যাবে, তাহলে ৬ দুগুণে ১২। তাইলে এখানে হলো ১২। তাইলে ফলাফল কত আসলে ৩০৬ হলো না? তাহলে এখানে হবে ৩০৬। আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার। যখন ২ টা সংখ্যা একসাথে নামানো যাবে না, মানে নামাইতে হবে তখন ভাগফলে একটা শূন্য দিতে হবে। ওকে, এখানে এককের ঘরে আছে ৬, জোড় সংখ্যা তার মানে ২ দ্বারা আবার সম্ভব। তাহলে ২ একে ২, আ এখানে থাকতেছে ১, তাহলে ১০, ৫ দ্বিগুণে ১০। তাহলে ৫ দ্বিগুণে ১০ আর এখানে ৬, তাহলে ৩ দ্বিগুণে ৬, ১৫৩। ওকে। এবার আসেন এখানে এককের ঘরে ৩ আছে। যেটা জোড় সংখ্যা তার মানে এটা বিজোড় সংখ্যা। তার মানে এটাকে ২ দ্বারা ভাগ করা সম্ভব নয়। তাহলে ৩ দ্বারা চেষ্টা করে দেখতে পারি। তাহলে ৩ দ্বারা ভাগ, আচ্ছা, একটা সংখ্যা ৩ দ্বারা ভাগ যাবে কি যাবে না এটা দেখে কিভাবে বুঝবেন? একটু মনে করে দেই। যদি সংখ্যাটার অঙ্কগুলো যোগ করে ৩ দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য। অর্থাৎ এখানে ৩ আর ৫ যোগ করে হচ্ছে ৮, ৮ আর ১ এ ৯। ৯ কে আমরা ৩ দ্বারা ভাগ করতে পারি। তার মানে এই পুরা সংখ্যাটাই ৩ দ্বারা বিভাজ্য। তাহলে ৩ দ্বারা ভাগ দেন। তাহলে ৩, ৫, ১৫, ৩ একে ৩। তাহলে ৫১। ওকে। এবার ৫১। ৫১ কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি? দেখেন আবার আমরা ৩ দ্বারা ভাগ করতে পারি। কেন? এখানে ৫ আর ১ যোগ করলে হচ্ছে ৬। ৬ কে আমরা ৩ দ্বারা ভাগ করতে পারি। তার মানে ৫১ কেও ৩ দ্বারা ভাগ করতে পারবো। তাহলে দেন ৩ ৩ একে ৩। ৩ দ্বিগুণে ৬ হয়, বেশি হবে। তাহলে ৩ একে ৩, এখানে হচ্ছে ২, তাহলে ২১, ৩ সাতায় ২১, তাহলে ৩ ৭ ৫১। ১৭ কে কি আরো ভাগ করা সম্ভব? না, সম্ভব না। ওকে, তাহলে আমরা মৌলিক গুণনীয়ক পাইলাম ১৪৪ এর, এগুলা হচ্ছে মৌলিক গুণনীয়ক। ২৪০ এর এগুলো মৌলিক গুণনীয়ক, ৬১২ এর এগুলা সব মৌলিক গুণনীয়ক। হ্যাঁ? ২, ৩, ১৭। তো এখন আমরা জিনিসটা একটু সুন্দর করে সাজিয়ে লিখব যে, তো দেখেন আমরা এভাবে সুন্দর করে সাজিয়ে লিখব যে এখানে সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক, দেখেন ১৪৪ এর মৌলিক গুণনীয়ক আমরা কি পাইছি? ২, ২, ২, ২, ৩, ৩। হ্যাঁ? এগুলো সবগুলো লিখছি আমরা সাজিয়ে। তারপরে ১৪৪ এর ২৪০ এর মৌলিক গুণনীয়ক পাইছি আমরা ৪ টে ২, তারপর আছে ৩, ৫, আর এরপর ৬১২ এর মৌলিক গুণনীয়ক পাইছি ২ গুণন ২ গুণন ৩ গুণন ৩, তারপর ১৭। এই যে এই সংখ্যাগুলো আমরা কি করছি? এইভাবে লিখছি। ওকে? এগুলো হচ্ছে আ ১৪৪, ২৪০ এবং ৬১২ এর মৌলিক গুণনীয়ক। এবার আসেন আমাদের কি করতে হবে? আমাদের বলছে যে গসাগু নির্ণয় করতে। তো গসাগু কিভাবে নির্ণয় করব? গসাগু নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে গুণনীয়কগুলো আমরা পাইছি, এই ৩ টে সংখ্যার গুণনীয়ক পাইছি, তাই না? তো এই ৩ টে সংখ্যার গুণনীয়কের মধ্যে যেটা হচ্ছে কমন গুণনীয়ক, অর্থাৎ অ্যা এখানে ২ আছে, এখানে ২ আছে, এখানে ২ আছে। আমরা ২ কোন সংখ্যা যদি একাধিকবার থাকে তাহলে আমরা সেটা একবারে নেব। ঠিক আছে? নেব না। এরকম কোনো ব্যাপার নাই। এখানে আমাদের মূল যে ব্যাপারটাতে ফোকাস দিতে হবে সেটা হচ্ছে যে আ মানে মিল। এখানে দেখেন আমি যদি দেখাই ২ এখানে আছে, অ্যা এখানে আছে, এখানে আছে। আমরা এই ২ একবার নেব একটা ২। ঠিক আছে? এই যে একটা ২ নিলাম। তারপরে দেখেন এখানে আবার ২, এখানে ২, এখানে ২। আবার একটা ২ নেব। ঠিক আছে? তো এখানে মূলত নির্ভর করবে আমাদের মানে যে সংখ্যাটা প্রত্যেকটাতে আছে সেটাই, সেটার উপর নির্ভর করবে। তারপরে দেখেন আ ২ এখানে আছে, এখানে আছে, এখানে আর কোনো ২ নাই। তাহলে এই ২ আর নেওয়া চলবে না। ঠিক আছে? তারপর আবার এখানে ২ আছে, এখানে ২ আছে, এখানে নাই। তাহলে চলবে না। ৩ দেখেন, এখানে ৩ আছে, এখানে ৩ আছে, এখানে ৩ আছে। তাহলে আমরা ৩ একটা নিতে পারি। ৩ আর এরপরে দেখেন এখানে ৩ আছে, এখানেও ৩ আছে। কিন্তু দুঃখজনক এখানে আর ৩ নাই। ওকে? আবার ৫ এখানে আছে, উ কোন উপরেরটাতেও নেই, নিচেরটাতেও নেই। আবার ১৭ এখানে আছে, এই ২ টাতে কোনটাতেই ১৭ নেই। তো এই মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গগুলো নেওয়ার উপায়টা হচ্ছে যে মানে যে গুণনীয়কটা প্রত্যেকটা ইয়াতে থাকবে, সংখ্যাতে থাকবে সেটাই আমাদেরকে নিতে হবে। ওইটাকে বলা হচ্ছে সাধারণ গুণনীয়ক। ঠিক আছে? তো আমরা এখানে ২ হচ্ছে প্রত্যেকটাতে আছে ২ বার করে, হুম? আর ৩ আছে। তাহলে ২, ২, ৩ আমরা বলছি যে এখানে আ সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হলো ২, ২, ৩। সাধারণ বলতে বোঝাচ্ছি যে, যে গুণনীয়কটা প্রত্যেকটা সংখ্যাতেই আছে। ওকে।
তাহলে এই ৩টা সংখ্যা যদি আমরা এখন গুণ করি তাহলে গুণফল পাবো। তাহলে বলি যে সুতরাং নির্ণেয় গসাগু ইকুয়াল টু ২ গুণন ২ গুণন ৩ তাহলে হচ্ছে ১২। তার মানে এই যে ১৪৪, ২৪০ এবং ৬১২ এই ৩টা গসাগু করে গসাগু হবে ১২। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ১ এর ক নাম্বার সমস্যার সমাধান। এবার আসেন আমরা খ নাম্বার সমস্যাটা দেখি। খ নাম্বারে আমাদের দেওয়া আছে ৫২৫, ৪৯৫, ৫৭০। ওকে? তো অনুরূপভাবে আমরা নির্ণয় করি। আপনারা নিজেরা ভিডিও পজ করে নিজেরা করতে পারেন, ট্রাই করতে পারেন। ট্রাই করে দেখতে পারেন যে হইল কিনা। মানে আপনারা নিজেরা করলে তারপরে মিলাইলে এরকম করতে পারেন। তো দেখেন আমরা প্রথমত ৫২৫ এর লসাগু নির্ণয় করব। ৫২৫ ওকে? তো দেখেন আমরা যদি এটাকে ২ দ্বারা ভাগ দেই তাহলে ভাগ সম্ভব না। কারণ এখানে ৫ আছে। ৩ দ্বারা দেখেন ৩ দ্বারা সম্ভব কি? ৫, ৫ ১০। ১০ আর ২ হচ্ছে ১২। এটাকে ৩ দ্বারা সম্ভব। কারণ ১২ হচ্ছে ৩ এর চেয়ে ১২। তাহলে ৩ দ্বারা দেন। তো ৩ দ্বারা ভাগ দিলে কি হচ্ছে? ৩ একে ৩। ওকে? তাহলে এখানে থাকতেছে ২ ১২। ৩ ৪ ১২। সরি ২ না। এখানে থাকতেছে ২ ২২ এখানে ২২ হচ্ছে। একটু মিস্টেক হলো। তাহলে এখানে আমাদের ২৭ হবে, ২২ হবে। তাহলে ২২ হচ্ছে যে ৩ ৭ ২১ ৭ জি। তাহলে ৩ ৭ ২১ আর এখানে হচ্ছে ১ ৫ ১৫ তাহলে ৩ ৫ ১৫ ওকে। তাহলে ১৭৫। এবার এখানে ৫ আছে। একই করে। আচ্ছা এটাকে ২ দ্বারা তো সম্ভব না, ৩ দ্বারা কি সম্ভব দেখেন তো? ৫ ৭ ১২ আর একে ১৩ ৩ দ্বারা সম্ভব না। তাহলে ৫ দ্বারা দেখেন এখানে ৪ দ্বারাও সম্ভব না। মানে এখানে ৭৫ আছে। ওকে, ৪ দ্বারার নিয়মটা একটু মনে করে দিই। যদি একক এবং দশকের ঘরে মিলিয়ে যে সংখ্যাটা থাকবে সেটাকে যদি আমরা ৪ দ্বারা ভাগ করতে পারি তাহলে পুরো সংখ্যাটা ৪ দ্বারা বিভাজ্য। অর্থাৎ এখানে একক আর দশকের ঘরে মিলিয়ে আছে ৭৫। ৭৫ কে আমাদের ৪ দ্বারা ভাগ করা সম্ভব না। আমরা যদি আ এটাকে ৫ দ্বারা দেই তাহলে সম্ভব। এককের ঘরে এখানে ৫ আছে। আমরা জানি যে ৫ দ্বারা ভাগ করার নিয়ম আছে এককের ঘরে যদি ৫ থাকে অথবা ০ থাকে। তো এককের ঘরে এখানে ৫ আছে। তাহলে আমরা যদি ৫ দ্বারা দেই খুব সহজে ভাগ করা যাবে। তাহলে ৩ ৫ ১৫ আর এখানে ২৫ ৫ ৫ ২৫ ৩৫ হইল। ওকে। তাহলে ৩৫ কে আবার দেই তাহলে কত দ্বারা দেব? ৫ ৩ ৮ ৩ দ্বারা সম্ভব না। ৫ দ্বারা দেই তাহলে ৫ ৭ ৩৫ ৫ ৭ ৩৫ ওকে। এটাই হচ্ছে এগুলো হচ্ছে ৩ ৫ ৫ ৭ হচ্ছে ৫২৫ এর মৌলিক গুণনীয়ক। এবারে আসেন ৪৯৫ ৪৯৫ এর মৌলিক গুণনীয়ক বের করি। তাহলে এটাকে আমরা যদি ৩ দ্বারা দেই, ২ দ্বারা সম্ভব না, ৫ আছে, ৩ দ্বারা আমাদের সম্ভব। কেননা এখানে হচ্ছে ৫ আর ৪ ৯, ৯ ৯ ১৮ হ্যাঁ? তাহলে ১৮ কে ৩ ৬ ১৮ ভাগ করা যায়। তাহলে ৩ একে ৩ আর ৩ ৬ ১৮ ১ ১৫ ৩ ৫ ১৫ ১৬৫ ওকে। ওকে, ৩ দ্বারা এটাকে সম্ভব ৫ ৬ ১১ ১২ ৩ দ্বারা সম্ভব। তাহলে ৩ দ্বারা দেন। তাহলে ৩ ৫ ১৫ ১ থাকতেছে ১ ৩ ৫ ১৫ ৫৫ ওকে। এটাকে আমাদের ৫ দ্বারা সম্ভব। ৩ দ্বারা সম্ভব না। ৪ দ্বারা সম্ভব না। তাহলে ৫ ১১ ৫৫ ওকে ১১ আর সম্ভব না। তাহলে এবার আসেন ৫৭০ এর বেলায় ৫৭০ ওকে। এখানে আমাদের একক আর শূন্য আছে তার মানে এটাকে ২ দ্বারা সম্ভব। তাহলে ২ এককে ২ দুগুণা ৪ এখানে ১৭ হচ্ছে যে ৮ দুগুণা ১৬ ৮ দুগুণা ১৬ ১ ৫ দুগুণা ১০ তাহলে ২৮০ ২৮৫ সরি। এবার এখানে ২ দ্বারা সম্ভব না, ৩ দ্বারা সম্ভব কারণ ৮ ৫ ১৩ আর ২ ১৫ জি ৩ দ্বারা সম্ভব। তাহলে ৩ ৯ ২৭ এখানে ১ ১৫ ৩ ৫ ১৫ ৯৫ কে আবার আমরা ৫ দ্বারা দেই তাহলে ৫ দ্বারা দিলে ৫ একে ৫ আর এখানে ৫ ৯ ৪৫ ওকে ১৯ ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের ৫২৫ ৪৯৫ এবং ৫৭০ এর গুণনীয়ক। এবার আসেন আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখি ব্যাপারটাকে। ওকে, আসেন। তাহলে আমরা সাজিয়ে লিখলাম যে এখানে আমাদের ৫২৫ সমান আমরা লিখতে পারি সেটা ৩ ৫ ৫ ৭ তাহলে ৩ গুণন ৫ গুণন ৫ গুণন ৭ ৫ ৪৯৫ হচ্ছে ৩ ৩ ৫ ১১ ৫৭০ হচ্ছে ২ ৩ ৫ ১৯ ওকে। তাহলে আমরা এখন সাধারণ গুণনীয়ক খুঁজে বের করি। এখানে আপনারা যদি দেখেন এখানে ৩ আছে, এখানে ৩ আছে, এখানে ৩ আছে। তার মানে আমরা একটা ৩ নিতে পারি।
ওকে, তারপরে এখানে 5, এখানে 5, এখানে 5, আমরা একটা 5 নিতে পারি। এর বাইরে আর কোথাও মিল আছে? 5, এখানে একটা 5 আছে, আর কোথাও 5 নাই। যেটা ছিল ওটা মিল হয়ে গেছে। 7 এখানে আছে, আর কোথাও নাই। 3 এখানে একটা আছে, আর উপরে নিচে আর কোনো 3 নাই। ওকে, আর কোনো কিছু নেই। তাহলে এখানে সাধারণ মৌলিক গুণনগুলো হলো 3 এবং 5। তাহলে সুতরাং নির্ণেয় গসাগু এই 3 আর 5 এর গুণফল, তাহলে 3 গুণন 5 হচ্ছে 15। তাহলে ক্ষয়ের উত্তর হচ্ছে আমাদের 15। ঠিক আছে, এই হচ্ছে আমাদের খ নম্বর সমস্যার সমাধান। এবার আসেন আমরা গ নম্বরটা দেখি। ওকে, দেখেন গ নম্বর অনেক বড় বড় সংখ্যা। তো আসেন আমরা খুব সহজে এটাকে ভাগ করার চেষ্টা করি। তো দেখেন গ নম্বর এককের ঘরে কি আছে? 6 আছে। এটাকে 2 দ্বারা সম্ভব, যেহেতু এককের ঘরে জোড় সংখ্যা। তাহলে দেখেন 2 দ্বারা দিলে 2 একে 2, 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে 6। ওকে, এবার আমাদের কত দাঁড়ালো? 1333। ঠিক আছে, তো এখানে এটা এমন একটা সংখ্যা, এগুলা আমরা আমাদের ওই যে 2 থেকে 10-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে না, এগুলা দিয়ে আমরা টেস্ট করি, কোনো সংখ্যা দিয়ে পাই নাই। এই সংখ্যাটাকে আমাদের একটু মনে রাখতে হবে আপনাদের। এখানে মানে এই সংখ্যাটাকে আমাদের প্রচলিত এই সংখ্যাগুলি দ্বারা ভাগ করা যায় না। এটাকে ভাগ করা যায় একমাত্র 31 দ্বারা। 31 দ্বারা যদি আমরা এটিকে ভাগ করি তাহলে ফলাফল আসে 43। এটা একটু মনে রাখবেন। আর বাইরে কোনো সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা সম্ভব না। তো 43 আমাদের এক মৌলিক সংখ্যা। এরপরে আসেন আমরা 9699কে ভাগ করার চেষ্টা করি। তো দেখেন এখানে 3 9 আছে 27, 27 আর 6 আমাদের হচ্ছে যে 30, 33, 3 ও 33। মানে এই 3-4টা অঙ্কের যোগ করলে 33 হয়। 33 কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 ও 33। তাহলে মানে 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 3 তিরিকা 9, 3 দ্বিগুণে 6, 3 তিরিকা 9, 3 তিরিকা 9। তাহলে 3233 আসতেছে। এই সংখ্যাটার মানে মতো এটাও একটু ব্যতিক্রম। এটাও একটু মনে রাখবেন। এখানে আমরা 53 এবং 61কে পাইছি ভাগ করে। ঠিক আছে, তাহলে মানে এটাকে যদি আমরা 53 দ্বারা ভাগ করে দিই তাহলে 61 পাওয়া যায়, যে দুটো আছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কি পাইলাম? 2666 এর মৌলিক গুণনীয়ক পেলাম 2, 31, 43, আর এখানে পেলাম 3, 53, 61। ওকে, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে, তো দেখেন আমরা দেখতে পারি যে এখানে 2666 এর মৌলিক গুণনীয়ক কে কে? 2, 31, 43, 2, 31, 43। আমরা একটা নতুন করে অ্যাড করছি, তো এটা পরে বলতেছি। আর 9699 এর মৌলিক গুণনীয়ক 3, 53, 61। তাহলে 3, 53, 61। দেখেন আমরা এক এইখানেও মানে নতুন করে করছি এখানেও। আচ্ছা, এই যে এই 3টে আপনারা গুণ করেন, এই 3টে সংখ্যা গুণ করলে আমরা 2666 পাবো। আচ্ছা, এই 3টে সংখ্যার গুণফলের সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কি এটা কোনো পরিবর্তন হবে? না। আমাদের কি আমরা 2666 পাবো, তাই না? ঠিক একইভাবে এই 3টা যদি আমরা গুণ করি আমরা পাচ্ছি কত? না, 9699। তার সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে ফলাফল কি কোনো পরিবর্তন হবে? না। তাহলে আমরা কি পাবো? না, 9699 পাবো। তো আপনারা যদি খেয়াল করে দেখেন এইখানে আমাদের কোনো মিল নেই। মানে যে গুণনীয়কগুলো আমরা পাইছি এখান থেকে কারোর সাথে কারো কোনো মিল নেই। তো কারোর সাথে কারো কোনো মিল নেই। শুধু কোথায় মিল আছে? এই যে 1। তো এখানে মূল যে বার্তাটা সেটা হচ্ছে যে যদি কোনো সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে সেখানে কি 1 থাকবে। তো এখানে সাধারণ মৌলিক গুণনীয়কটি হলো 1। 2 জায়গায় 1। তো অতএব নির্ণেয় গসাগু হচ্ছে 1। তো ব্যাপারটা হচ্ছে যে যদি দেখেন যে কোনো সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক নাই তাহলে ধরে নেবেন সেখানে মৌলিক গুণনীয়ক হিসেবে কি আছে? 1 আছে। সাধারণ মৌলিক গুণনীয়ক হিসেবে 1 আছে। আর ওই সংখ্যা 2টা হোক নাকি 3টা হোক, জয়টাই হোক না কেন সংখ্যাগুলোর গসাগু হবে 1। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের প্রদত্ত যে 1 নম্বর সমস্যা, এই 1 নম্বর সমস্যার সমাধান। আশা করছি আ পরিষ্কারভাবে আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক আমি দিয়ে রাখি, যেগুলো হচ্ছে আপনারা ফেসবুক গ্রুপে জমা দিবেন। ওকে, এটা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক। ঠিক আছে? হোমওয়ার্ক। ওকে, তো এটা একটু বোঝা যাচ্ছে, আমি একটু বুঝাই দিই। তাই মানে এখানে 54, 72 আর 90 এই ৩টা মৌলিক গুণনীয়ক, ১০৫, ১৪০ আর ১৭৫ এই ৩টা মৌলিক গুণনীয়ক, গসাগু মৌলিক গুণনীয়কের সাহায্যে আর হচ্ছে যে ৪৮, ৭২, ৯৬।
এটা হচ্ছে যে মানে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু বের করতে হবে। এটা হচ্ছে হোমওয়ার্ক। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আমরা ২ নম্বর সমস্যার সমাধান দেখব। ২ নম্বরে আমাদের বলতেছে যে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের দেওয়া আছে ২ টা সংখ্যা, একটা হচ্ছে ১০৫ আর একটা হচ্ছে ১৬৫। এই সংখ্যা দুটার আমাদের গসাগু নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় অর্থাৎ ভাগের মাধ্যমে। তো চলেন আমরা শুরু করি। কিভাবে আমরা গসাগুটা নির্ণয় করব। তো গসাগুটা নির্ণয় করার জন্য আমরা যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে যে এই যে ১৬৫ আছে, এখানে ২ টা সংখ্যা আছে ১০৫ আর ১৬৫। এই ২ টার মধ্যে বড় কে? ১৬৫। এই ১৬৫ কে আমরা ভাগ করব ১০৫ দ্বারা। ঠিক আছে? তো চলেন আমরা ১০৫ দ্বারা ১৬৫ কে ভাগ করি। তো এখানে আছে ১০৫, এখানে ১৬৫। প্রথমত আমরা ১০১ দ্বারা গুণ করব, তাই না? ২ দ্বারা গুণ করলে হচ্ছে ২১০ হয়ে যাবে। এখানে তো আছে আমাদের ১৬৫। তো ২ নেওয়া যাবে না। এজন্য আমাদের ১ নিতে হবে। তাহলে ১০৫ আর ১ গুণ করলে হচ্ছে আমাদের ১০৫। ওকে। এবার মাইনাস করি। তাহলে এখানে ৫, ৫ তাহলে ০, এখানে হচ্ছে ৬। তাহলে আসতেছে ৬০। এবার এই ৬০ দ্বারা আমরা ভাগ করব। কাকে ভাগ করব? এই যে ১০৫ কে ভাগ করব। তাহলে ১০৫। ওকে। এবার ৬০ আমরা যদি ২ নিই তাহলে ৬০ দুগুণে ১২০। এখানে আছে ১০৫। ২ নেওয়া যাবে না। তাহলে কত নিতে হবে? ৬০ ১ নেই তাহলে হচ্ছে ৬০ কে ৬০ থাকতেছে আমাদের। তাহলে এখান থেকে ৫ নামতেছে আর এখানে ৬ ৪ এ ১০, ৪ হাতে ১ তাহলে ০। ওকে ৪৫ তাহলে ৬০। তাহলে ৪৫ কে ৪৫। আচ্ছা এখানে ৪৫ হবে ৪, ৫। ওকে। তাহলে এখানে আসতেছে আমাদের কত? ৫ হচ্ছে ৫ আর এখানে আছে ৪ একে ৫, ৫ ৬ ১ ১৫ আসতেছে, হ্যাঁ? তাহলে এখানে আবার ৪৫, এই যে ৪৫ নিয়ে আসি। তাহলে ৩ ১৫ ৪৫। ওকে। তাহলে ৩ ১৫ ৪৫। আচ্ছা এখানে ৫ হলো আসলো। সরি, ঠিক না। ওকে। ৩ ১৫ ৪৫। তাহলে আমরা ভাগশেষ আমাদের ০ হইল কখন? যখন আমরা ১৫ দিয়ে ভাগ করলাম। অর্থাৎ এখানে আমাদের শেষ ভাজক হচ্ছে আমাদের ১৫, হ্যাঁ? তাহলে আমরা লিখি যে অতএব এখানে শেষ ভাজক ১৫। ওকে। তাহলে আমরা বলতে পারি অতএব ১০৫ ও ১৬৫ এর গসাগু ১৫। এটাই হচ্ছে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়ের পদ্ধতি। ঠিক আছে? সর্বশেষ মানে যে ভাজকটা থাকবে, অর্থাৎ যে ভাজক দ্বারা হচ্ছে যে ০ হবে ভাজ্য, ভাগশেষ ০ হবে, সেই ভাজকটাই হচ্ছে আমাদের গসাগু। ওকে। এবার আসেন আমরা ২ নম্বর সমস্যার সমাধান করি। খ নম্বরে আমাদের ৩ টে সংখ্যা দেওয়া আছে, হ্যাঁ? তো আমরা কি করব? এখানে সবচেয়ে ছোট হচ্ছে ৩ টে সংখ্যার মধ্যে ২৮৬। এই ২৮৬ দিয়ে আমরা প্রথমে এই ২৮৬ থেকে অপেক্ষা বড় হচ্ছে ৩৮৫, তার অপেক্ষা বড় হচ্ছে ৪১৮। তো এই সবচেয়ে ছোটটা দিয়ে আমরা এই যে মানে ২৮৬ সবচেয়ে ছোট, তার বড় হচ্ছে ৩৮৫। এই ৩৮৫ কে ভাগ করব ২৮৬ দ্বারা। ওকে। আসেন আমরা আল্লাহর নামে শুরু করি। তাহলে ২৮৬ এদিকে ৩ ৮ ৫। ওকে। তাহলে ভাগ করেন। আমরা যদি ২ নেই তাহলে অলরেডি ২ দ্বিগুণে ৪, ৪০০ চলে যাবে। তো ২ তে নেওয়া সম্ভব নয়, তাই না? যেহেতু এখানে ৩৮৫ আছে, ৪০০ কম আছে। তার মানে ১ দিয়ে আমাদের শুরু করতে হবে। তাহলে আছে ২৮৬। ২৮৬ তাহলে ৬ থেকে আমরা যদি ১৫, এখানে ৫ আছে, ৪ আছে ১৫, তাহলে আছে ৯ ৬ ১৫, ৯ যাচ্ছে। তাহলে হাতে ১, ৮ আর ১ এ ৯, ৯ ৯ ১৮। এটাকে ১৮ দিলে তাহলে ৯ আসতেছে। হাতে ১, ১ আর ১ ২, ৩।
ওকে, তাহলে 99 এদিকে 286। ওকে, 286। হ্যাঁ, এখন 99 দ্বারা আমরা ভাগ করবো 286-কে। তো দেখেন আমরা যদি এখানে 99 মানে 100 দ্বারা 2 দিয়ে যদি তাহলে 200 তো হয়। 200 এখানে 286 3 দিয়ে নিলাম 300 না 3 নেওয়া যাবে না, আমাদের এখানে 2 আমরা নিতে পারি। দেখেন 2 নিলে 9 দ্বিগুণে 18, 18 8 হাতে হচ্ছে 1, আবার 9 দ্বিগুণে 18 হাতে 1 তাহলে হচ্ছে 19, তাহলে হচ্ছে যে 198। ওকে, তাহলে 8 6 আছে এখানে 16, তাহলে আছে যে 8। আশা করি বিয়োগটা আপনারা বুঝেন। মানে ব্যাপারটা হচ্ছে যে 8 থেকে এখানে আমাদের 16 মিলাইতে হবে, তাই না? তাহলে 8 8 16। ওকে। তারপরে হাতে 1 9 একে 10, 10 থেকে এটা 8 কে যদি আমরা 18 ধরি তাহলে 10 থেকে 18 মিলাইতে হচ্ছে আমাদের আবার 8 হাতে 1 1 আর 1 2। তার মানে এখানে 0 হবে। ওকে, তাহলে এবার 99 কে নিয়ে আসি। তাহলে 99। ওকে, তাহলে 88 হবে 88। তাহলে 8 একে 9, 8 একে 9। তার মানে এখানে 11। তাহলে এবার 88 দ্বারা ভাগ দিই। 88 কে ভাগ দিই 11 দ্বারা। তাহলে 8 11 88। ওকে, তার মানে আমাদের এখন এখান থেকে আমরা ভাগ শেষ পাইলাম হচ্ছে যে 0। আচ্ছা, নিচে দিন, তাই না? ওকে, তাহলে এটা ভাগশেষ হবে 0। তার মানে আমাদের শেষ ভাজক কি 11। ওকে, এবার আসেন এখানে যেহেতু আমাদের 3টা সংখ্যা, তাহলে দেখেন আমাদের লিখতে হবে আবার, মানে আমাদের আরেকটা সংখ্যা এখানে এখনো বাকি আছে, তাই না? তাহলে এই যে আমরা এখানে ভাগশেষ 11 পেলাম, এই 11 দ্বারা ভাগশেষ তো না, শেষ ভাজক 11। তাহলে এই 11 দ্বারা আমাদের যে আরেকটা সংখ্যা বাকি ছিল 418, এই 418কে এখন ভাগ করতে হবে। তো চলেন ভাগ করি। তাহলে 11 দ্বারা 418 ভাগ করলে কত হচ্ছে? 3 11 প্রথমত হচ্ছে আমাদের 33। 3 11 33, এখানে 3 থেকে 11 মিলাইতে হচ্ছে আমাদের 8 হাতে হচ্ছে 1 1 1, হ্যাঁ, হচ্ছে 0। ওকে, তাহলে এটা 8 নামে তাহলে 88, তাহলে 8 11 88। ওকে, তাহলে ফলাফল কি আসতেছে 38। আচ্ছা, ফলাফল দিয়ে আমাদের কাজ নাই, আমাদের সর্বশেষ ভাজককে এখানে 11 11, এই 11 দ্বারা আমরা 418কে ভাগ করলাম। ফলাফল এখানেও ভাগশেষ আমাদের 0। তার মানে এই 418 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য হইল। তার মানে আমরা বলতে পারি যে, আচ্ছা একটা আপনাদের কাছে আসতে হবে। তাহলে আমরা লিখেছি অতএব শেষ ভাজক 11। তাহলে অতএব আমাদের সংখ্যাগুলো লিখি আমরা। সংখ্যাগুলো ছিল আমাদের 385, 286, 418। তাহলে 385, 286, 418 ও লিখি এখানে, ও 418 এর গসাগু হচ্ছে কত? 11। এই এই হচ্ছে আমাদের খ নম্বর যে সমস্যা, এই খ নম্বর প্রদত্ত সমস্যার সমাধান। আশা করছি পরিষ্কার বোঝা গেছে। ওকে, তো আমরা একটা বাড়ির কাজ নেই, হ্যাঁ, হোমওয়ার্ক নেই, আপনারা হোমওয়ার্কটা জমা দিবেন। ওকে, তো এগুলো হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এই হোমওয়ার্কগুলো সম্পূর্ণ করে জমা দিবেন। জমা দেওয়ার লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। ওকে, প্রিয় শিক্ষার্থী, 3 নম্বর সমস্যায় আমাদের বলতেছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। আমাদের এখানে ক নম্বরে দেওয়া আছে 3টা সংখ্যা 15, 25 আর হচ্ছে 30। এই 3টা সংখ্যার আমাদের লসাগু নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে। অর্থাৎ এই সংখ্যাগুলোর প্রত্যেকটার আমাদের আগে মৌলিক গুণনীয়ক বের করতে হবে। তো প্রথমে কি আছে এখানে 15। 15-র মৌলিক গুণনীয়ক আমরা কিভাবে বের করব? প্রথমত 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ যাবে না। তাহলে কি 3 দ্বারা, তাহলে 3 5 15। 5 কে কি আর ভাগ যাবে না। তাহলে এই অবস্থায় রাখি। এবার 25। 25 কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি? 2 দিয়ে সম্ভব না, 3 দিয়ে সম্ভব না, 5 দিয়ে সম্ভব। 5 5-এ 25। তারপরে 30। 5 কে আর যাবে না, এই জন্য এই অবস্থায় রাখলাম 30। তাহলে হচ্ছে যে 2 দিয়ে যদি দেই তো 15 দ্বিগুণে 30। তারপরে
3 দিয়ে দিলে 3 5 15 আর সম্ভব না। তাহলে 15 গুণনীয়ক হচ্ছে 3 5, 25 গুণনীয়ক হচ্ছে 5 5, 30 গুণনীয়ক হচ্ছে 2 3 5। ওকে, তো এখন আমাদের কথাগুলো একটু সাজিয়ে লিখতে হবে যে দেখেন আমরা এটা লিখে রাখছি। আমরা বলবো যে এখানে 15 গুণনীয়ক হচ্ছে 3 গুণন 15, 25 গুণনীয়ক হচ্ছে 5 গুণন 5 এবং 30 গুণনীয়ক হচ্ছে 2 গুণন 3 গুণন 5 হচ্ছে। এখানে মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে 2 আছে সর্বোচ্চ একবার। এই 2টা সবচেয়ে বেশি সংখ্যক বার আছে এ, মানে এক জায়গায় আছে একবার। 3 আছে সর্বোচ্চ একবার, এই 3 এখানে আছে একবার। আর 5 আছে সর্বোচ্চ 2 বার। এই যে 5 সর্বোচ্চ 2 বার, এই যে এখানে 2 বার আছে একসাথে। একসাথে থাকতে হবে। হুম? তো এখন আমরা যদি লসাগু নির্ণয় করি তাহলে এই যে 2 গুণন 3 গুণন 5 গুণন 5, 5 এর সর্বোচ্চ 2 বার আছে, এজন্য আছে 5। 2 বার নিতে হবে সর্বোচ্চ। মানে 2 বার নিতে হবে। অর্থাৎ লসাগু নির্ণয়ের সময় আমাদের যে সংখ্যাটা সর্বোচ্চ বেশি সংখ্যক বার থাকবে ওই সংখ্যাটা নিতে হবে। ঠিক আছে? তো তাহলে এই সবগুলো যদি আমরা এখন গুণ করি তাহলে ফলাফল আসতেছে 150। তার মানে আমাদের উত্তর হচ্ছে 150 বা অর্থাৎ লসাগু 150। এটা হচ্ছে অ্যান্সার। এবার আসেন খ নাম্বার সমস্যায়। দেখেন খ নম্বরে আমাদের এবারে সংখ্যা দেওয়া আছে 4টা: 22, 88, 132, 198। ওকে, তো আমরা প্রথমত 22-এর গুণনীয়ক বের করি। তাহলে 22-কে আমরা ভাগ দিতে পারি কি দিয়ে বলেন তো? 2 দ্বারা। তাহলে 11 দ্বিগুণে 22। আরও কি সম্ভব? না, সম্ভব না। এবার 88-কে দিই। 88-কে যদি আমরা দিই 2 দ্বারা তাহলে 44। 44-কে যদি আবার 2 দ্বারা দেই তাহলে আসতেছে 22। 22-কে যদি আবার 2 দ্বারা দেই তাহলে হচ্ছে 11। ওকে, এবার আছেন 132। 132-কে আমরা যদি 2 দ্বারা দেই তাহলে 6 দ্বিগুণে 12 আর এখানে 6 দ্বিগুণে 12, 66। আচ্ছা, এবারে আমরা যদি 2 দ্বারা আবার দেই তাহলে 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে 6, 33। আবার যদি আমরা দিই 3 দ্বারা দিই 11, 3 11, 33। ঠিক আছে? ঠিক একইভাবে আমরা 198, তাহলে 2 দ্বারা দিলে 9 দ্বিগুণে 18 আর হচ্ছে 9 দ্বিগুণে 18, 99। আবার 9 11, 99। আচ্ছা, 3 দ্বারা দিয়ে দেবে আমরা 3 3 9 3 9, আবার 3 11, 33। ওকে, এগুলো হচ্ছে আমাদের মৌলিক গুণনীয়ক সংখ্যাগুলো বের করা শেষ। এখন আমরা সাজিয়ে লিখব। তো দেখেন এখানে আমরা 22-এর গুণনীয়ক কত পাইছি? 2 গুণন 11। 28-এর গুণনীয়ক কত পাইছি? এখানে 2 2 2 11, 2 2 2 11। তারপরে হচ্ছে যে 132-এ কত পাইছি? 2 গুণন 2 3 গুণন 11। দেখেন এখানে। তারপরে 198 2 3 3 11। ওকে, তাহলে আমরা যদি এখানে খেয়াল করি তাহলে এখানে মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে 2 সর্বোচ্চ 3 বার। এই যে 2, এই যে 3 বার, এই একসাথে 3 বার। তারপরে হচ্ছে যে 3 আছে সর্বোচ্চ 2 বার। 3 আছে 2 বার সর্বোচ্চ, এই যে এখানে সর্বোচ্চ সংখ্যক বার যেগুলো আছে সেগুলো আমরা নিব। এবং 11 আছে সর্বোচ্চ একবার, এই যে 11। আচ্ছা, বলতে একটু ব্যাপারটা বুঝে বলি। এখানে যে সংখ্যাগুলো আমাদের থাকবে, ধরেন মোট এখানে সংখ্যা আছে কত? 2 3 আর 11। 2 3 11। হ্যাঁ, তো এই 3টে সংখ্যা মানে কোথায় সর্বোচ্চ সংখ্যক বার আছে সেই ইয়াগুলো আমাদের নিতে হবে। যেমন 2 এখানে সর্বোচ্চ 3 বার আছে, তাহলে এই যে 2 3 বার নিলাম। তারপরে 3 আছে সর্বোচ্চ 2 বার আছে, 2 বার নিলাম। তারপরে একবার 11 একবারই আছে, একবার নিচ্ছি। আর অন্য কোনো সংখ্যা যদি থাকতো সেটা যদি একবার থাকতো তাহলে ওটাও নিতাম। হ্যাঁ, যে সংখ্যাগুলো এখানে থাকবে আলাদা আলাদা মৌলিক সংখ্যা, সেগুলো আমাদের সবগুলোই নিতে হবে। তবে সর্বোচ্চ সংখ্যক বার যেটা থাকবে সেটা নিতে হবে। ওকে, তাহলে দেখেন এখন গুণ করেন। তাহলে 3টা 2 গুণ করলে হচ্ছে আমাদের 8, 2 3 গুণ করলে হচ্ছে 9, সাথে 11। সবগুলো গুণ করলে আমরা পাচ্ছি 792। আমরা যদি একটু ক্যালকুলেটারে দেখি, দেখেন 8 গুণন 9 গুণন 11, 792। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণেয়
লসাগু ৭৯২। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর। এবার আমরা গয়ের উত্তরটা দেখব। তো দেখেন গ নম্বরে আমাদের এই সংখ্যাগুলো দেওয়া আছে। তো আমরা প্রথমত ২৪-এর মৌলিক গুণনীয়ক বের করার চেষ্টা করি। তাহলে আমরা যদি ২ দ্বারা দেই তাহলে ২ ১২ দ্বিগুণে ২৪। আবার এখানে ২ ৬ দ্বারা দিলে ৬ দ্বিগুণে ১২। ৩ দ্বারা দিলে ৩ দ্বিগুণে ৬, ২ দ্বারা দিলাম। ৩ কে আর যাবে না, তাহলে আবার ৩৬ কে আমরা দেই। ৩৬ কে ২ দ্বারা দিলে হচ্ছে যে ১৮ দ্বিগুণে ৩৬। ওকে, তাহলে ১৮ দ্বিগুণে ৩৬, এবার হচ্ছে ২ দ্বারা যদি দেই তাহলে ৯ দ্বিগুণে ১৮, এটা ৯। তাহলে ৩ দ্বারা দিলে ৩ তিরিকে ৯। ওকে, আর সম্ভব না। তাহলে এবার ৫৪ কে দেই। ৫৪, তাহলে ২ দ্বারা দিলে ২ দ্বিগুণে ৪, ৭ দ্বিগুণে ১৪, ৭ দ্বিগুণে। এবার ২ দ্বারা, আচ্ছা ২ দ্বারা সম্ভব না, ৩ দ্বারা দিতে হবে। মিস্টেক। ৩ দ্বারা দিলে ৩ ৯ ২৭, তাহলে ৩ ৯ ২৭, তাহলে ৩ তিরিকা ৯, আর সম্ভব না। এবার ৭২, ৭২ কে যদি আমরা দেই তাহলে ২ দ্বারা দিলে ৩ দ্বিগুণা ৬, আর হচ্ছে যে ৬ দ্বিগুণা ১২, ৩৬ দ্বিগুণা ৭২। এবার যদি আমরা ২ দ্বারা দেই তাহলে ২ একে ২, আর হচ্ছে ৮ দ্বিগুণা ১৬। আবার যদি আমরা ২ দ্বারা দিই তাহলে ৯ দ্বিগুণা ১৮, এটাই ৩ দ্বারা দিলে ৩ তিরিকা ৯। এবার ৯৬ 2 দ্বারা দিই তাহলে হচ্ছে যে ৪ দ্বিগুণে ৮, ৮ দ্বিগুণে ১৬, ৪৮। আবার ২ দ্বিগুণে ৪, ৪ দ্বিগুণে ৮, ২৪। আবার ১২ দ্বিগুণে ২৪। আবার ৬ দ্বিগুণে ১২, ৩ দ্বিগুণে ৬। ওকে, তাহলে আমরা সবগুলো সংখ্যার মৌলিক গুণনীয়ক পাইলাম। এবার আমরা একটু সাজিয়ে দেখি যে দেখেন এখানে আমাদের কি আছে, ২৪-এর গুণনীয়ক কত? ২ ২ ৩। এই যে ২ ২ ২ ৩। তারপর হচ্ছে ৩৬-এর গুণনীয়ক হচ্ছে ২ ২ ৩ ৩, এটা। ওকে, তারপরে ৫৪-এর গুণনীয়ক দেখেন ২, তারপরে ৩ ৩ ৩, মিল করে নেন এখানে সাথে। তারপরে ২ ২ ২ ৩ ৩, ৭২, তাহলে ২ ২ ২ ৩ ৩। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে আছে ২ ৩ ৪ ৫, ৫টা ২, তারপরে একটা ৩ আছে। ৫টা ২, একটা ৩। এগুলো হচ্ছে ৯৬-এর গুণনীয়ক। ওকে, তাহলে এখন এর সর্বোচ্চ সংখ্যক আচ্ছা, তার আগে এখানে মানে কে আছে, মানে আমাদের মৌলিক সংখ্যা এখানে আছে ২, ৩, তারপরে এই ২ ৩ই আছে, আর অন্য কোনো সংখ্যা এখানে নাই। হ্যাঁ, তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যক ২ সর্বোচ্চ সংখ্যক বার কোথায় আছে? এই যে এখানে আছে সর্বোচ্চ সংখ্যক বার। কতবার আছে? সর্বোচ্চ ৫ বার আছে। আর ৩ কত আছে সর্বোচ্চ বার? ৩ এই যে এখানে আছে ৩ বার একসাথে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে এখানে মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে ২ আছে সর্বোচ্চ ৫ বার এবং ৩ আছে সর্বোচ্চ ৩ বার। সুতরাং নির্ণেয় লসাগু এই যে ৫টা ২ গুণন হচ্ছে ৩টা ৩, তাহলে হচ্ছে যে ৫টা ২ গুণ করলে হচ্ছে যে ৩২। ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৮ দুগুণে ১৬, ১৬ দুগুণে ৩২। হ্যাঁ, ৩টা ৩ গুণ করেছে ২৭। আর ৩২-এর সাথে যদি আমরা গুণ করি দেখেন ৩২ গুণন ২৭, তাহলে আছে ৮৬৪। দেখেন ৮৬৪। তার মানে আমাদের নির্ণেয় লসাগু ৮৬৪। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ক, খ, গ এই সমস্যার সমাধান। এবার কিছু হোমওয়ার্ক নেন। তো দেখেন এগুলো হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক। এই হোমওয়ার্কগুলো আপনারা অবশ্যই সম্পূর্ণ করবেন। করার পর আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে খুলে লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা কাজগুলো সম্পূর্ণ করার পরে জমা দিবেন। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থী ৯ নম্বর ৪ নম্বর প্রশ্ন। ৪ নম্বরে আমাদের বলতেছে যে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। আচ্ছা, ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে দেওয়া আছে কি ৯৬ এর ১২০, তাই না? তো আমরা সুন্দর করে লিখবো ৯৬, ১২০। এবার এই ২টা সংখ্যাকেই ভাগ করা যায় এমন একটা সংখ্যা আমাদের চিন্তা করতে হবে। অর্থাৎ ৯৬ কেও ভাগ যাবে এবং ১২০ কেও ভাগ যাবে, এরকম একটা সংখ্যা আমাদের প্রত্যেকটা চিন্তা করতে হবে। তো দেখেন এখানে এককের ঘরে আছে ৬ জোড় সংখ্যা, এখানে আছে ০, এটাও। তার মানে আমরা এই ২টা সংখ্যাকে ২ দ্বারা ভাগ করতে পারি। ঠিক আছে?
যদি কোনো সংখ্যার এককের ঘরে শূন্য অথবা জোড় সংখ্যা থাকে তাহলে সংখ্যাটা ২ দ্বারা বিভাজ্য। এই নিয়ম অনুসারে আমরা এটাকে ২ দ্বারা ভাগ করি। তাহলে ২ দ্বারা যদি ৯৬ কে ভাগ দিই তাহলে কত আসতেছে দেখেন। ৪ দ্বিগুণে ৮ আর হচ্ছে যে ৮ দ্বিগুণে ১৬ ৪৮। আর এখানে হচ্ছে যে ১২০ তাহলে ৬০ দ্বিগুণে ১২০ ৬০। ওকে। এবার আমরা কত দিতে পারি? এবার আমরা আবার ২ দিতে পারি। এখানে ৮ আছে, এখানে ০ আছে। তাহলে আমরা যদি ২৪ দ্বিগুণে ৪৮ হয় আর এদিকে হচ্ছে আমাদের ৩০ দ্বিগুণে ৬০। ওকে? তাহলে আবার আ এখানে আমরা আবার ২ দিয়ে দিতে পারি। তাহলে ২ ১২ দ্বিগুণে হচ্ছে ২৪ আর হচ্ছে ১৫ দ্বিগুণে ৩০। দেখেন, এই পর্যন্ত সব ঠিকঠাক আছে। এবার কিন্তু আমরা ২ দ্বারা ভাগ দিতে পারব না। কেন? কারণ এইখানে ২ আছে, এখানে আছে ৫। মানে ২ দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে শুধুমাত্র এই ১২ কে ভাগ যাবে। এই ১৫ কে ভাগ যাবে? না, যাবে না। তো আমাদের কি শর্ত হচ্ছে যে কি এই ২ টা সংখ্যাকেই ভাগ যাবে এরকম একটা সংখ্যা চিন্তা করতে হবে। তো ২ দিয়ে আমরা শুধু ১২ কে ভাগ দিতে পারব, ১৫ কে ভাগ দিতে পারব না। তাহলে ২ আ দিয়ে আমরা ভাগ দেওয়া সম্ভব না। এবার তাহলে ২ এর পরে কে আছে? ৩ আছে। তাহলে ৩ দিয়ে চিন্তা করে দেখেন, ৩ এখানে ২ আর একে ৩, ৩ একে ৩। আর তার মানে এই সংখ্যাটাকে আমরা ৩ দ্বারা ভাগ করতে পারব। ৫ আর একে ৬, এটাকেও আমরা ৩ দ্বারা ভাগ করতে পারব। তাহলে ৩ দ্বারা দেই এবার। তাহলে ৩ ৪ ১২, ৩ ৫ ১৫। ওকে? তাহলে আসলো আমাদের সর্বশেষ ৪ এবং ৫। এখানে ৫ হচ্ছে একটা মৌলিক সংখ্যা, যেটাকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব না। আর ৪ কে ভাগ যায়। কিন্তু শর্ত হচ্ছে যে এখানে আমাদের ২ টাকেই ভাগ যাইতে হবে এরকম সংখ্যা নিতে হবে। তো আমরা আ তাহলে এই যে সিস্টেমটা দেখলাম, এই সিস্টেমটা হচ্ছে আমাদের ইউক্লিডীয় পদ্ধতি। এটাকে বলা হয় ইউক্লিডীয় পদ্ধতিতে আ মানে এই পদ্ধতিটিকে বলা হয় ইউক্লিডীয় পদ্ধতি। হ্যাঁ? তো এখন আমাদের কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। লসাগু নির্ণয় করতে হবে। তো লসাগু নির্ণয় করার জন্য আমরা কি করব? দেখেন, তো লসাগু নির্ণয় করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে, দেখেন এখানে আমরা কি পাইলাম? অতএব ৯৬, ১২০ এর লসাগু। এখানে আমরা যদি একটু দেখি, এখানে ২, ২, ২ তারপর হচ্ছে ৩, ৪, ৫ দেখেন। এই সবগুলো সংখ্যা আমরা লিখছি। ২, ২, ২, ৩, ৪, ৫। ওকে? তাহলে এই সবগুলো সংখ্যায় গুণ করলে হচ্ছে যে আমরা কত পাবো? ৪৮০ পাবো। ঠিক আছে? আমরা যদি গুণটা একটু দেখি, দেখেন এখানে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি গুণটা। এইখানে হচ্ছে আমাদের ২ গুণন ২, ২ গুণন ৩ গুণন ৪ গুণন ৫। ওকে? তাহলে দেখেন ৪৮০, তাই না? তার মানে আমাদের নির্ণেয় লসাগু হবে কত? ৪৮০। ওকে? তো আসেন আমরা এবার খ নাম্বার দেখি। খ নাম্বারে আমাদের দেওয়া আছে ৩৫, ৪৯, ৯১। হ্যাঁ? তো বরাবরের মতো আমাদের কি করতে হবে? ৩৫, ৪৯ এবং ৯১ আমরা লিখে নেব। এরপরে এটাকে এবারে খ নাম্বারটা দেখেন। খ নাম্বারে কি দেওয়া আছে? এখানে আমাদের ৩৫ আছে, ৪৯, তারপর হচ্ছে ৯১। ওকে? তাহলে আমরা কি করব? ১ম এ এর ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা লসাগু নির্ণয় করব। এজন্য এখানে আছে আমাদের ৩৫, ৪৯, ৯১। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি। এখানে ৩ টে সংখ্যা আছে, হ্যাঁ? আমাদের মানে এমন একটা সংখ্যা চিন্তা করতে হবে যে সংখ্যাটা দ্বারা কমপক্ষে হচ্ছে যে ২ টা সংখ্যা ভাগ যায়। এই সংখ্যা ৩ টা থাক, ৪ টা থাক, ৫ টা থাক, কয়টা থাক সেটা বিষয় না। কিন্তু আপনাকে এমন একটা সংখ্যা চিন্তা করতে হবে যে যতগুলো সংখ্যা আছে তাদের মধ্যে থেকে কমপক্ষে ২ টা সংখ্যা যেন আপনার ভাগ যায়। ঠিক আছে? তো এইখানে আমরা চিন্তা করেন তো আমরা কি নিতে পারি আসলে? তো একটু যদি চিন্তা করেন, এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো খুব বেশি সংখ্যা দিয়ে আমাদের ভাগ যায় না। ঠিক আছে? তো এখানে আমরা যদি ৭ দ্বারা এটাকে ভাগ দেই তাহলে হচ্ছে যে আমাদের ৫ ৭ ৩৫। হুম? তারপরে এখানে ৭ ৭ ৪৯। আর এখানে হচ্ছে যে আমাদের ৭ একে ৭ আর হচ্ছে ৩ ৭ ২১। হুম? এই যে কয়টা সংখ্যা দ্বারা আমাদের ভাগ যায়। এর বাইরে আর অন্য কোন সংখ্যা দ্বারা এগুলোকে ভাগ যায় না। দেখেন এখানে ৫, ৭, ১৩ ৩ টাই মৌলিক সংখ্যা বের হইছে, তাই না? এগুলো কি আর ভাগ সম্ভব? না, সম্ভব না। তো এখন আসেন এইখানে আমরা লিখব যে নির্ণেয় গসাগু ৭, ৫, ৭, ১৩ সমান হচ্ছে এই সবগুলো সংখ্যারই গুণফল। আমরা যদি একটু গুণফলটা দেখি তাহলে হচ্ছে যে আমাদের কি ৭ গুণন ৫ গুণন
এখানে আমাদের আছে আচ্ছা ৭, ১৩ আবার ৭ আবার ১৩ দেখেন ৩১ ৩,১৮৫ ৩,১৮৫ তার মানে ক্ষয়ের উত্তর হচ্ছে আমাদের ৩,১৮৫ ওকে? এই ছিল আমাদের খ নাম্বার সমস্যার সমাধান। এবার আসেন আমরা গ নাম্বারটা একটু দেখি। তো দেখেন গ নম্বরে আমাদের কটা ৫ টা সংখ্যা দেওয়া আছে মোট, হ্যাঁ? এটা একটু বড় হবে, ক্ষয়ের মতো ছোট হবে না। তো দেখেন আমরা শুরু করি। ৩৩ এখানে ৫৫ তারপরে হচ্ছে ৬০, ৮০, ৯০ ওকে। তো আমরা প্রথমত কি দিয়ে দেব? দেখেন এখানে ৩৩ আছে, ৫৫ আছে, এখানে ৬০, ৮০, ৯০ মানে আমরা যদি প্রথমত ২ দেওয়া দেই তাহলে আমরা এই ৩ টাকে ভাগ করতে পারবো। ৬০ কে, ৮০ কে এবং ৯০ কে। তাহলে আমরা ২ দিয়ে শুরু করি। তাহলে ২ দ্বারা ৩৩ কে কিন্তু ভাগ করা যায় না। তাহলে ৩৩ ৩৩ এ থাকবে। ৫৫ কেও যায় না। ৫৫ ৫৫ ই থাকবে। যেটা যাবে না ওটাই অবস্থায় থাকবে। ৬০ কে যদি আমরা ধরি তাহলে ৩০ দ্বিগুণে ৬০, তাই না? তাহলে ৩০। ৮০ কে দিলে আছে ৪০ দ্বিগুণে ৮০ তাহলে ৪০। ৯০ কে দিলে আছে ৪৫ দ্বিগুণে ৯০। হুম? ওকে। এবার কত দেয়া যায়? এখানে ৩০, ৪০, ৪৫। এখানে আবার আমরা যদি ২ দ্বারা দেই তাহলে আমরা এই ৩০ আর হচ্ছে যে ৪০ কে ভাগ করতে পারবো। আবার যদি ৫ দ্বারা দেই তাহলে হচ্ছে যে আমরা ৫৫ এবং ৪৫ কে দিব। তো আমরা ছোট থেকেই যাই। ২ দিয়ে আগে শেষ করি। তাহলে এখানে ৩৩ ঠিক থাকতেছে। আপনারা চাইলে যে ওইখানে ৫ যদি দিতে চান তাহলে দিবেন। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে যে ১৫ দ্বিগুণে আছে ৩০ আর এখানে আছে যে আ ২০ দ্বিগুণে আছে ৪০ আর এখানে ৪৫ ঠিক থাকবে। এই ২ টাকেই যায়। এবারে আসেন এখানে আমাদের ৫ এর আধিক্য। আমরা ৫ দ্বারা দিতে পারি। ৫ দ্বারা দিই। তাহলে ৩৩ তাহলে ৫ ১১ ৫৫ ৩ ৫ ১৫ ৪ ৫ এ ২০ ৫ ৯ ৪৫ ওকে? এবারে আমরা যদি ৩ দ্বারা দেই এখানে ৩৩ আছে, ৩ আছে, ৯ আছে। ৩ দ্বারা আমরা দিতে পারি। তাহলে ৩ ১১ ৩৩ ১১ ৩ ১ এ ৩ ৪ ৩ ৩ ৯ ওকে? ওকে। এবার এখানে ১১ এখানে ১১ তাহলে ১১ দ্বারা যদি আমরা দেই তাহলে ১১ কে ১১ ১১ একে ১১ ১ ৪ ৩ ওকে? জি। তো আরেকটা বিষয় এখানে সংক্ষেপে বলে রাখি। লসাগু নির্ণয়ের সময় আপনাকে যে কাজটা করতে হবে, এই যে সামনের যে সংখ্যাগুলো আছে এগুলা এখান থেকে নিয়ে এই পর্যন্ত এই সবগুলোই আপনাকে গুণ করতে হবে। হ্যাঁ? এটা একটা মনে রাখার উপায়। সামনের সংখ্যাগুলো সব আপনাকে মনে রাখতে হবে। এটা হচ্ছে গুণ করতে হবে লসাগু নির্ণয়ের সময়। আর গসাগু নির্ণয়ের বেলায় আপনি যদি এই পদ্ধতিতে নির্ণয় করেন তাহলে এই যে এখান থেকে গসাগুর বেলায় এখান থেকে এই পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলো গুণ করলে আমরা পাবো গসাগু। আর এই একে সবগুলাই গুণ করলে পাবো হচ্ছে লসাগু। ঠিক আছে? এই ব্যাপারটা একটু মনে রাখবেন। তো আসেন আমরা এই সংখ্যাগুলো পাইলাম। এখন এখান থেকে আমরা এখানে তো সবগুলো ৩ টা ১, তাই না? তাহলে সংখ্যা এখানে কে, কে? এখানে ২, ২, ৫, ৩, ১১, এখানে ৪, ৩, ঠিক আছে? তাহলে আমরা লিখি যে দেখেন, তাহলে নির্ণয় লসাগু এই যে সবগুলো সংখ্যা আমি লিখছি ২, ২, ৩, ৫, হ্যাঁ? ৩ টা আগে লেখা হয়েছে, ৫ পরে হয়েছে। তারপর হচ্ছে যে ১১ আর এদিকে আছে ৪, ৩ সবগুলো সংখ্যা গুণ করছি আমরা। আমরা যদি দেখি একটু গুণটা, হুম? তাহলে এখানে আসছে যে আমাদের ২ গুণন ২ গুণন ৫ গুণন ৩ গুণন ১১ গুণন ৪ গুণন ৩ ওকে? তাহলে এন্টার দিলে আমরা পাচ্ছি ৭,৯২০ এই যে ৭,৯২০ তো এটা হচ্ছে আমাদের প্রদত্ত যে ৪ নাম্বার সমস্যা, এই ৪ নাম্বার সমস্যার সমাধান। ওকে? ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়ের সিস্টেম। প্রিয় শিক্ষার্থী, ৫ নাম্বার সমস্যায় আমাদের বলা হচ্ছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ ও ১৮৪ কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৪ থাকবে। দেখেন প্রশ্নটা বোঝা একটু টাফ, একটু মনোযোগ দিবেন। এখানে আমাদের প্রশ্নে বলতেছে কি যে
কোন বৃহত্তম সংখ্যা মানে কোন বড় সংখ্যা দিয়ে আমরা ১০০ এবং ১৮৪কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ ৪ থাকবে। অর্থাৎ ১০০ কে ভাগ করলে ভাগশেষ ৪ পাবো এবং ১৮৪ কে ভাগ করলেও ভাগশেষ ৪ পাবো। এরকম সংখ্যাটা কি? এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো দেখেন, এই সংখ্যাটা খুঁজে বের করার জন্য আচ্ছা একটা স্বাভাবিক বিষয় চিন্তা করেন তো এখানে আমাদের কত আছে? এখানে ১০০ আছে, তাই না? আর এখানে আছে কত? ১৮৪। তো আমাদের কি বের করতে হবে? আমাদের এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যাটা দিয়ে এই ১০০ কেও ভাগ করা যাবে, আবার এই ১৮৪ কেও ভাগ করা যাবে। তার মানে কি? আমাদের আমরা যে সংখ্যাটাই বের করি না কেন সেটা সেই সংখ্যাটা অবশ্যই কি হতে হবে বলেন তো? এই ১০০ অপেক্ষা এবং ১৮৪ অপেক্ষা অবশ্যই কি ছোট হতে হবে, তাই না? যদি যেহেতু এই ওই সংখ্যাটা ১০০ অপেক্ষা বা এবং ১৮৪ অপেক্ষা ছোট হবে, তাই আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আ গসাগু করতে হবে। ঠিক আছে? এই সংখ্যা দুইটার সরাসরি এই সংখ্যা দুইটার গসাগু না, এই সংখ্যা দুইটার যে বিয়োগফল, এই বিয়োগফলকে আমাদেরকে গসাগু করতে হবে। গসাগুর কাজ হচ্ছে আমাদের ভাগ করা বা ছোট করা, হ্যাঁ? তো আমরা যেহেতু ছোট সংখ্যা খুঁজতেছি, এই সংখ্যা দুইটার অপেক্ষা ছোট, তাহলে আমাদেরকে এখানে গসাগু করতে হবে। তো চলেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আ এমনিতেই বোঝার সুবিধার্থে এমনিতেই লিখতেছি। পরে আমরা উত্তরটা সুন্দর করে হচ্ছে যে টাইপ করে দিব এখন, হ্যাঁ? পরীক্ষায় সেভাবে আপনারা উপস্থাপন করবেন। এখন আপাতত একটু বোঝার চেষ্টা করেন। তো আমাদের এই ক্ষুদ্রতম সংখ্যাটা খোঁজার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ১ম কাজ হচ্ছে গসাগু করতে হবে, হ্যাঁ? এটা হচ্ছে আমরা নিশ্চিত। তো কেন গসাগু করতে হবে? আমরা এই কারণটা একটু বললাম। এখন আমরা কার গসাগু করব আসলে? এই ১০০ আর ১৮৪ গসাগু করব? না। আমরা গসাগু করব এই ১০০ থেকে এই আমাদের কি বলছে এখানে প্রত্যেকবার ভাগশেষ ৪ থাকবে না? এই কথাটা বলছে না? তো এই ১০০ থেকে আমরা ৪ মাইনাস করে দেব। ১০০ থেকে ১ম এ আমরা ৪ বিয়োগ করে দেব। ১০০ থেকে ৪ বিয়োগ করে দিলে কত হয়? ৯৬। আবার এই ১৮৪ থেকে ৪ বিয়োগ করে দেব। তাহলে ১৮৪ থেকে ৪ বিয়োগ করলে ফলাফল আসে কত? ১৮০। তো আমাদের এই যে ৯৬ আর ১৮০ এই সংখ্যা দুটোর আমাদের এখন গসাগু করতে হবে। ঠিক আছে? এই সংখ্যা দুটোর গসাগু করলে আমরা যে ফলাফলটা পাবো সেটাই হচ্ছে আমাদের এই প্রকৃত সমাধান বা বৃহত্তম সংখ্যা। যে সংখ্যাটা দিয়ে আমরা এই ১০০ কে ভাগ করলে ভাগশেষ ৪ পাবো এবং ১৮৪ কে ভাগ করলে ভাগশেষ ৪ পাবো। ওকে। এখন এই গসাগুটা আমরা এখানে ভাগ প্রক্রিয়ায় দেখব। ঠিক আছে? তো ভাগ প্রক্রিয়ায় কিভাবে? দেখেন এখানে আছে যে ৯৬ আছে আর কত ১৮০ আছে। তাহলে এই দুটোর মধ্যে বড় কে? ১৮০। তাহলে আমরা সুন্দর করে ১৮০ কে ভাগ করব। কি দ্বারা ভাগ করব? ৯৬ দ্বারা ভাগ করব। তাহলে দেখেন ৯৬ দ্বারা ১৮০ কে যদি আমরা ভাগ করি তাহলে কত পাচ্ছি? ৯৬ এখানে ২ দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের ৯ দ্বিগুণে ১৮। ১৮০ ক্রস করতেছে। তাহলে ২ দ্বারা যাবে না, তাহলে ১ দ্বারা ভাগ করতে হবে। তাহলে ৯ এককে সরি ৯৬ হকে ৯৬। তাহলে কত আসতেছে ফলাফল? দেখেন এইখানে ৬ থেকে ১০ মিলাইতে ৪ হাতে থাকতেছে ১, ৯ আর ১ আছে ১০, ১০ থেকে ৮ মিলাইতে আছে কত? ৮ হাতে ১, ১, ১ মিলে গেছে ০। তাহলে আসতেছে আমাদের ৮৪। এখানে আছে আমাদের ৯৬। ওকে? তাহলে ৮৪ এককে ৮৪। ওকে? তাহলে একটু যদি আমরা বিয়োগ করি তাহলে ৪ আর ২ ৬। ওকে? আর ৮ আর ৯। তাহলে ১ ওকে। তাহলে ৮৪ কে আমরা ভাগ করব এবার ১২ দ্বারা। তাহলে ১২ আ ৭ দ্বিগুণে ১৪, ৭ একে ৭। আমরা যদি ৭ দ্বারা দেই তাহলে আমরা ৮৪ পাবো। ঠিক আছে? ওকে। দেখেন তাহলে আমাদের এখানে আসছে যে ১২ দ্বারা আমাদের নিঃশেষে বিভাজ্য হইল। তাই না? তার মানে আমাদের সর্বশেষ ভাজক হচ্ছে ১২। তার মানে এই ৯৬ আর ১৮০ এর গসাগু হচ্ছে ১২। তার মানে নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হচ্ছে আমাদের ১২। অর্থাৎ এই ১২ সংখ্যাটা দিয়ে যদি আমরা এই ১০০ কে ভাগ করি তাহলে আচ্ছা একটু মিস্টেক হয়ে গেছে। ১২ দ্বারা যদি আমরা ১০০ কে ভাগ করি তাহলে ভাগফল পাবো ৪, ভাগশেষ পাবো ৪। আর ১২ দ্বারা যদি আমরা এই ১৮৪ কে ভাগ করি তাহলে সেক্ষেত্রেও ভাগশেষ পাবো ৪। ঠিক আছে? তো
আশা করছি বোঝা গেছে। তো আপনারা উত্তরটা কিভাবে সাজিয়ে লিখবেন আমরা একটু দেখি সেই ব্যাপারটা। তো দেখেন উত্তরটা হবে আমাদের এরকম, পরীক্ষার খাতায় এভাবে উপস্থাপন করবেন যে, যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ ও ১৮৪ কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৪ থাকে, কাজেই নির্ণীয় সংখ্যাটি হবে ১০০ - ৪ বা ৯৬ এবং ১৮৪ - ৪ বা ১৮০ এর গসাগু। তাহলে এই যে ভাগ প্রক্রিয়াটা এটা আমরা দেখলাম। এভাবে ভাগ করার পর তাহলে শেষে বলবেন যে অতএব ৯৬ ও ১৮০ এর গসাগু ১২, অতএব নির্ণীয় বৃহত্তম সংখ্যাটি হবে ১২। ওকে? তো এখানে আরেকটা তথ্য আমি দিয়ে রাখি। সেটা হচ্ছে যে যখনই প্রশ্নে দেখবেন যে এ এই প্রশ্নে কোন প্রশ্নে যখনই দেখবেন যে বৃহত্তম এ কথাটা অথবা সর্বোচ্চ অথবা সবচাইতে বড় অথবা বড় এই কথাগুলো যখনই দেখবেন তখনই আপনাকে এখানে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এখানে আ গসাগু করতে হবে। হুম? এই ব্যা নিয়মটা বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঠিক আছে? তো এই ব্যাপারটা মাথায় রাখবেন। তো এই হচ্ছে আমাদের ৫ নাম্বার যে সমস্যা, এটার সমাধান। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আমার। তো সে প্রশ্নটা হচ্ছে এরকম যে, আমরা অঙ্কটাতে দেখলাম যে কোন ক্ষুদ্র বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ এবং ১৮৪ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ ৪ থাকবে, হ্যাঁ? এরকম প্রশ্নটা ছিল। এখন আপনাদের কাছে যদি প্রশ্ন রাখি যে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১০০ ও ১৮৪ দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে? তাহলে আপনি আপনার কাছে প্রশ্ন যে এখানে কি করবেন? আপনি লসাগু করবেন নাকি গসাগু করবেন? কোন ক্ষেত্রে গসাগু করতে হয় সে কথাটা আমি বলে দিছি উপরে। তো এখন আপনার কাছে এটা প্রশ্ন, এটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে এখানে আপনি এই ক্ষেত্রে বা এই অঙ্কটা কি করবেন? গসাগু করবেন নাকি লসাগু করবেন? এটা একটা প্রশ্ন। আর যদি এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, যদি আপনি পারেন তাহলে এই কাজটা সমাধান করে দিবেন আমাদের ফেসবুক গ্রুপে। ঠিক আছে? তো এটা হোমওয়ার্ক থাকলো। দেখি কে করতে পারে। এবারে ৬ নম্বর যে সমস্যা, ৬ নম্বর সমস্যার সমাধান দেখেন। ৬ নম্বর সমস্যা আমাদের ৫ নাম্বারের সমস্যার অনুরূপ। তারপরেও এখানে আছে আমাদের ৩ টা সংখ্যা দেওয়া, হ্যাঁ? এবং এই ভাগশেষগুলো আলাদা। সেক্ষেত্রে আমরা কিভাবে সমাধানটা করব? দেখেন, আমরা ৫ নাম্বার অঙ্কে যে কথাগুলা বলছি, সেই কথাগুলাই এখানে প্রযোজ্য আবার। যে এখানে আমাদের কি আছে? বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলছে। তো ৫ নাম্বার আমরা কি বলছিলাম? যে যদি বৃহত্তম এই শব্দটা থাকে তাহলে বুঝবেন যে সেখানে কি করতে হবে? গসাগু করতে হবে। আচ্ছা। তো এখানে আমাদের কি সংখ্যা দেওয়া আছে? বৃহত্তম সংখ্যা ২৭, ৪০ এবং ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ এবং ৫ ভাগশেষ থাকে। অর্থাৎ অ্যা এমন একটা বৃহত্তম সংখ্যা বা বড় সংখ্যা দ্বারা এই ৩ টে সংখ্যাকে ভাগ করতে হবে। যে সংখ্যাটা দিয়ে ভাগ করলে ২৭ কে ভাগ করলে সেক্ষেত্রে ভাগশেষ থাকবে ৩, ৪০ কে ভাগ করলে সেক্ষেত্রে ভাগশেষ থাকবে ৪ এবং ৬৫ কে ভাগ করলে সেক্ষেত্রে ভাগশেষ থাকবে ৫। তো সেই সংখ্যাটা কত বা কি সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো সেটা খুঁজে বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে, এই যে ২৭ থেকে ৩ বিয়োগ করলে যে ফলাফলটা হয় সেটা হচ্ছে ২৪, ৪০ থেকে ৪ বিয়োগ করলে যে ফলাফলটা হয় সেটা হচ্ছে যে আমাদের কত? ৩৬ এবং ৬৫ থেকে ৫ বিয়োগ করলে যে ফলাফলটা আসে সেটা হচ্ছে ৬০। এই সংখ্যা ৩ টার আমাদের আ গসাগু নির্ণয় করতে হবে। গসাগু করলেই আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে যে সেইটাই হবে আমাদের বৃহত্তম সংখ্যা। ওকে? তো গসাগুটা আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে করতে পারি, আবার ভাগ প্রক্রিয়াও করতে পারি। তো আমরা যদি ভাগ প্রক্রিয়ায় দেখি তাহলে কি এখানে ২৪ আছে, ৩৬ আছে, ৬০ আছে, তাই না? তো ভাগ প্রক্রিয়া আমরা কি করব? প্রথমে এখানে সবচেয়ে ছোট হচ্ছে ২৪, তারপরে হচ্ছে ৩৬। তাহলে ২৪ কে আমরা ৩৬ দ্বারা ভাগ করব। ২৪ কে ৩৬ দ্বারা ভাগ করেন তাহলে কি পাবেন? ২৪ একে ২৪। তাহলে এখানে হচ্ছে যে ৪ ২ এ ৬ আর এখানে ১ ১২। তাহলে ২৪, তাহলে ১২ দ্বিগুণে ২৪। ওকে? তাহলে আমরা সর্বশেষ ভাজক কত পেলাম? ১২। এখানে যেহেতু ভাগফল শূন্য আসছে ভাগশেষ। তাহলে এবার ১২ দ্বারা এবার এই ৬০ কে ভাগ করেন।
তাহলে এই 12 দ্বারা এই 60কে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 5 12 60, ঠিক আছে? তার মানে ভাগ যাচ্ছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই যে 24 36 এবং এই 60 এটার গসাগু হবে কত? 12। যেহেতু যেহেতু সর্বশেষ ভাজক 12, 12 দ্বারা 24 ভাগ যাবে গেল, বা এখানে 60 ভাগ গেল। তাহলে এখন আমরা অঙ্কটা এইভাবে সাজিয়ে লিখব যে, দেখেন, যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা 27 40 এবং 65কে ভাগ করলে যথাক্রমে 3 4 এবং 5 ভাগশেষ থাকবে, কাজেই নির্ণীয় সংখ্যাটি হবে 27 বিয়োগ 3 বা 24, 40 বিয়োগ 4 বা 36 এবং 65 বিয়োগ 5 বা 60 এর গসাগু। এখন 24, এই যে আমরা যে প্রক্রিয়াটা দেখলাম ভাগের প্রক্রিয়াটা, সেই কাজটা আমরা করছি। এখানে 12 আসছে, তার হচ্ছে যে 12কে আবার আমরা 12 দ্বারা আবার 60কে ভাগ করছি, তাহলে সেক্ষেত্রে আসছে আমাদের 5। ওকে, তাহলে এখানে শেষ ভাজক হচ্ছে 12, তার মানে অতএব 24 36 এবং 60 এর লসাগু 12, তাহলে নির্ণেয় বৃহত্তম সংখ্যা 12। এটাই হচ্ছে আমাদের কত 6 নম্বর যে সমস্যা আছে, এই 6 নম্বর সমস্যাটির সমাধান। প্রিয় শিক্ষার্থী, 7 নম্বর সমস্যা। 7 নম্বরে বলতেছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। অর্থাৎ কোন সংখ্যাটাকে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে ভাগশেষ প্রতিবারই 5 করে থাকবে। তো দেখেন, 5 নাম্বার অঙ্ক যখন আমরা করছিলাম তখন আমরা একটা কথা বলছিলাম যে যদি দেখেন যে অঙ্কটাতে বৃহত্তম অথবা সর্বোচ্চ অথবা সবচাইতে বেশি অথবা বড় এই শব্দগুলো থাকে, তাহলে সেখানে আপনারা গসাগু করবেন। ঠিক তার বিপরীতভাবে যখন দেখবেন কোনো অঙ্কে ক্ষুদ্রতম অথবা সর্বনিম্ন অথবা সবচাইতে কম অথবা ছোট এই শব্দগুলো যখন থাকবে, তখন সেখানে সরাসরি গসাগু করে দিবেন। ঠিক আছে? সরি, লসাগু করে দিবেন। তো লসাগুর ক্ষেত্রে ব্যাপারটা কি? গসাগুর ক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলো থেকে যে ভাগশেষটা থাকতেছে সেটা বিয়োগ করে দিয়েছিলাম। দেওয়ার পরে যে সংখ্যাগুলো ফলাফলটা পাইছিলাম সেটাও আমরা গসাগু করছি। তো এই ভাগশেষের বেলায় এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে, যে প্রকৃত সংখ্যাটা থাকবে সেটাকে আমরা গসাগু করব। লসাগু নির্ণয় করব, সরি। তো আমরা একটু পরে দেখব যে পরীক্ষার খাতায় কিভাবে আপনারা উপস্থাপন করবেন। আমরা একটু বোঝার আগে বুঝে নিই অঙ্কটাকে। তো আমাদের এখানে কি করতে হবে? এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে 8 12 18 24, এগুলোর সরাসরি লসাগু নির্ণয় করব। তো লসাগু নির্ণয় করার জন্য আমরা সংখ্যাগুলো লিখে নিলাম। এরপরে দেখেন 2 থেকে চিন্তা করা শুরু করবেন। 2 দ্বারা যদি ভাগ যায়, আর ভাগের নিয়মটা কি? কম যতগুলো সংখ্যা থাকুক না কেন কমপক্ষে 2 টা সংখ্যাকে যেন ভাগ যায়, এরকম একটা সংখ্যা আপনাকে ১ম এ চিন্তা করতে হবে। মানে একটা সংখ্যা দিয়ে কমপক্ষে 2 টা সংখ্যাকে ভাগ যাইতেই হবে। তো আমরা যদি 2 দিয়া শুরু করি তাহলে ইনশাআল্লাহ সব ভাগ করতে পারবো। দেখেন, 4 দ্বিগুণে 8, 6 দ্বিগুণে 12, 9 দ্বিগুণে 18, 12 দ্বিগুণে 24। ওকে? এবার আবার আমরা 2 দেয়া দিতে পারি। 3 দ্বারাও দিতে পারি। তো 2 দেয়া দেই। তাহলে 2 দ্বিগুণে 4, এখানে 3 দ্বিগুণে 6, 9 এবং হচ্ছে 6 দ্বিগুণে 12। ওকে? এবার আমরা 3 দিয়েও দিতে পারি, 2 দিয়েও দিতে পারি। হ্যাঁ? তো আমরা 3 দ্বারা, আচ্ছা 2 দিয়ে ফেলি। তাহলে 2 একে 2, 3, 9, 3 দ্বিগুণে 6। ওকে? তাহলে এবার যদি আমরা 3 দ্বারা দিই তাহলে 3 একে 3, 3 3 9, 3 একে 3। ওকে? তো এই যে সংখ্যাগুলো পাইলাম, এগুলো হচ্ছে, আচ্ছা, লসাগু যখন নির্ণয় করব তখন এই যে বাইরের যে সংখ্যাগুলো আছে এই সবগুলো আমাদের গুণ করতে হবে। হ্যাঁ? আর গসাগু যখন নির্ণয় করব এই প্রক্রিয়ায় তখন এই সামনের যে সংখ্যাগুলো আছে এগুলো শুধু গুণ করব। এটা ব্যাপারটা তো জানেন, তাই না? তো এখন দেখেন, এই যে সংখ্যাগুলোর লসাগু যেটা হবে সেটাই হবে এই যে কাঙ্ক্ষিত আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে? তো দেখেন, পরীক্ষায় অঙ্কটাকে এভাবে উপস্থাপন করবেন খাতায় যে, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৮ ১২ ১৮ এবং ২৪ এর লসাগু অপেক্ষা ৫ বেশি। হুম? এখন আমরা
এই সবগুলো সংখ্যার লসাগু তাহলে হচ্ছে যে এত এটা তো আমরা দেখলাম একটু আগে, তাই না? তাহলে এত এর লসাগু হচ্ছে এখানে আছে ৩টা ২, ২ তারপর হচ্ছে যে এখানে ৩, এখানে ৩ তারপর এইখানে আছে ৩, এখানে 3 একগুলো আমরা এখানে নিয়ে নিই। এক নিলেও যা না দিলেও না, তাই না? তো এই সবগুলোর যদি আমরা এখন গুণ করি তাহলে কত হবে? ৭২। এই ৭২ এর সাথে যেহেতু আমাদের এখানে বলছে যে ভাগশেষ ৫ থাকে, তাহলে এই ৫ টা আমাদের যোগ করে দিতে হবে। তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৭২ যোগ ৫ তাহলে হচ্ছে যে ৭৭। ঠিক আছে? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা ৮ নাম্বার সমস্যার সমাধান দেখব। বলতেছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে ২০, ২৫, ৩০, ৩৬, ৪৮ দিয়ে ভাগ করলে যথাক্রমে ১৫, ২০, ২৫, ৩১ ও ৪৩ ভাগশেষ থাকবে। দেখেন, এখানে ১ম এ আমাদের বলতেছে ক্ষুদ্রতম সংখ্যা। আমরা ৫ নাম্বার অঙ্কে বলছিলাম যে যদি বৃহত্তম থাকে তাহলে কি করবেন? গসাগু। আর যদি ক্ষুদ্রতম থাকে এরকম তাহলে কি করতে হবে আমাদের? লসাগু করতে হবে। তো এখানে ক্ষুদ্রতম আছে তার মানে লসাগু করব। কার লসাগু করব? এই যে ২০, ২৫, ৩০, ৩৬, ৪৮ এই সংখ্যাগুলোর আমরা লসাগু করব। এখন আসেন লসাগু করলে আমরা যে সংখ্যাটা পাবো, সেই সংখ্যাটা কিন্তু আমাদের প্রকৃত সমাধান নয়। কেন প্রকৃত সমাধান নয়? কারণ লসাগু করে যে প্রকৃত যে সংখ্যাটা আমরা পাবো, সেই সংখ্যাটাকে ধরেন লসাগু করে কথার কথা আমরা ৫০০ পাইলাম, কথার কথা। তাহলে এই লসাগু করে ৫০০ পাওয়ার অর্থ হচ্ছে এই যে ২০ দ্বারা এই ৫০০ কে নিঃশেষে বিভাজ্য যাবে, ২৫ দ্বারা এই ৫০০ কে নিঃশেষে বিভাজ্য যাবে, ৩০ দ্বারা ৫০০ কে নিঃশেষে বিভাজ্য যাবে। অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু আমাদের এখানে কি বলছে? যে এমন একটা সংখ্যা যেটাকে ২০ দ্বারা ভাগ করলে ১৫ ভাগশেষ থাকবে, ২৫ দ্বারা ভাগ করলে ২০ ভাগশেষ থাকবে, ৩০ দ্বারা ভাগশেষ আ ৩০ দ্বারা ভাগ করলে ২৫ ভাগশেষ থাকবে। তো এরকম প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে। তাহলে এখন আমি যে বলতেছি এর লসাগু করলে আমরা আ যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে সেটা কি এই সূত্র মানে এই নিয়মটা ফলো করবে? করবে না। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের আর এমন একটা সংখ্যা খুঁজে বের করতে হবে যেটা হচ্ছে যে এই ২০ দ্বারা যে সংখ্যাটাকে ভাগ করলে ভাগশেষ ১৫ থাকবে। তো এই সংখ্যাটা বের করার জন্য আমাদের আগে দেখতে হবে, আচ্ছা এখানে দেখেন তো ২০ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকতেছে? ১৫। এই ২০ আর ১৫ এর মাঝখানে তফাৎ কত? ২০ থেকে যদি আমরা ১৫ বাদ দেই তাহলে তফাৎ হচ্ছে ৫। আবার ২৫ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? ২০। এখানে যথাক্রমে বলতেছে। তার মানে ১ম টা দ্বারা এখানে ১ম টা, এখানকার ২য় টার সাথে এখানে ২য় টার সম্পর্ক। ঠিক আছে? এরকম চলবে। তাহলে ২৫ দ্বারা ভাগ করলে ২০ ভাগশেষ থাকে। তাহলে ২৫ থেকে যদি আমরা ২০ মাইনাস করে দিই তাহলে সেক্ষেত্রে ভাগশেষ কত পাচ্ছি? ৫ মাইনাস বিয়োগফল পাচ্ছি ৫। অনুরূপভাবে ৩০ দ্বারা ভাগ করলে ভাগশেষ ২৫ থাকে। তাহলে ৩০ থেকে ২৫ বিয়োগ করে দেন ভাগশেষ কত পাবেন? ভাগশেষ পাবেন ৫। আর সরি ভাগশেষ তো না আসলে এটা বিয়োগফল। আর ৩৬ থেকে যদি আমরা আ ৩৬ থেকে ৩১ বিয়োগ করে দেই তাহলে সেক্ষেত্রে পাবো ৫। আপনারা লক্ষ্য করেন আমরা প্রতিবারে কি ৫ পাচ্ছি। এই ৫ টা কি আসলে? এইটা হচ্ছে আমাদের ভাজক আর এটা হচ্ছে ভাগশেষ। আপনারা দেখেন ভাজক আর ভাগশেষের মধ্যকার তফাৎ হচ্ছে ৫ করে প্রতিবারে। অর্থাৎ আমরা যে সংখ্যাটা আমাদের এখানে উত্তর হবে এই অঙ্কটার, সেই সংখ্যাটার সাথে আমরা যদি আর মাত্র ৫ যোগ করে দিতাম, তাহলে সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হইতো। অর্থাৎ ওটার কথা বাদ দেন। আপনি ধরেন তো এখানে ২০, ২০ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পাচ্ছেন? ১৫। আচ্ছা এই ১৫ র জায়গায় যদি ২০ হইতো সরাসরি, তাহলে এই ২০ দ্বারা কি এই ২০ কে ভাগ যাইত না? তাহলে কি ভাগশেষ থাকতো? না। তাহলে ভাগশেষ থাকতো না। তাহলে সংখ্যাটা আ নিঃশেষে বিভাজ্য হইতো। তাহলে কতর কারণে আর ভাগ করা যাচ্ছে না? নিঃশেষে ভাগ করা যাচ্ছে না সংখ্যাটাকে? ৫, ৫ কম এই কারণে ভাগ করা যাচ্ছে না। তাই না? তো আসেন আমরা দেখি। পুরো ব্যাপারটাকে দেখি তারপরে একটা ছোট উদাহরণের মাধ্যমে আবার আমরা পরিষ্কার হওয়ার চেষ্টা করব। তো এখন আমাদের যে কাজটা করতে হবে যে এই ক্ষুদ্রতম সংখ্যাটা কত এই সংখ্যাটা বের করার জন্য আমাদের ১ম কাজ হচ্ছে এই যে ২০, ২৫, ৩০, ৩৬, ৪৮ এগুলো হচ্ছে লসাগু করা। তো আসেন আমরা এদের লসাগু করি তাহলে লিখি যে ২০, ২৫, ৩০, ৩৬ ৩৬ হবে। তারপরে হচ্ছে ৪৮ এই সংখ্যাগুলোর লসাগু করি। লসাগু করলে দেখেন আমরা যদি ৫ দ্বারা ভাগ সরি ২ দ্বারা দেব।
2 দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে 10 দ্বিগুণে 20, এখানে 25 ঠিক থাকবে, 15 দ্বিগুণে 30, 18 দ্বিগুণে 36, 24 দ্বিগুণে 48। এবার যদি আমরা আবার 2 দ্বারা দেই তাহলে 5 দ্বিগুণে 10, 25 ঠিক থাকবে, 15 ঠিক থাকবে, 9 দ্বিগুণে 18, 12 দ্বিগুণে 24। এবার আমরা যদি 3 দ্বারা দেই তাহলে এখানে আমাদের 5 ঠিক থাকবে। আচ্ছা একটু দাঁড়ান, 25 ঠিক থাকবে, 3 5 15, 3 3 9, 3 4 12। এবার আমরা 5 দ্বারা দেব, তাহলে 5 একে 5, 5 5 এ 25, 5 একে 5, 3 4। তাহলে আর কি ভাগ করা সম্ভব? না, সম্ভব না। এখানে আমাদের 1 5 1 3 4 আসতেছে, এখানে শুধুমাত্র 4 কে ভাগ যাওয়ার। তো আমরা জানি কি আমাদের ভাগ দিতে গেলে ভাগ করতে গেলে কমপক্ষে 2 টা সংখ্যাকে ভাগ যাইতে হবে, এরকম একটা সংখ্যা লাগবে, তাই না? তো আর ভাগ সম্ভব না, আর ভাগ করব না, এখন লসাগু করব। লসাগু কি? আমাদের এই সামনের সংখ্যাগুলো সব গুণ করে যে ফলাফলটা পাবো সেটাই হবে আমাদের লসাগু, ঠিক আছে? তো এগুলো তো আমরা দেখলাম আমরা কিভাবে অঙ্কটাকে সমাধান করব সেই প্রসেসটা। এখন আসেন আমরা কিভাবে সুন্দর করে পরীক্ষার খাতায় লিখব সেইভাবে ব্যাপারটাকে আমরা উপস্থাপন করি, হ্যাঁ? তো চলেন। তো দেখেন সমাধানের শুরুতে এভাবে লিখবেন যে এখানে আমরা শুরুতে যে কাজটা করলাম যে প্রতি ক্ষেত্রে আমরা বিয়োগ করে দেখলাম যে এখানে 5 করে বের হচ্ছে, তাই না? মানে ভাজক আর ভাগশেষের মধ্যকার তফাৎ হচ্ছে 5। তাহলে আচ্ছা এটা আমরা বের করে রাখলাম, এটা একটু পরে আমাদের কাজে লাগতেছে। আসেন। তাহলে আমরা লিখব যে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 20, 25, 30, 36 ও 48 এর লসাগু থেকে 5 কম। মানে লসাগু করে আমাদের যে সংখ্যাটাই বের হবে না কেন, সেটা থেকে যদি আমরা এই 5 বিয়োগ করে দেই, তাহলে যে সংখ্যাটা পাবো, সেই সংখ্যাটাকে যদি আমরা 20 দ্বারা ভাগ করি, তাহলে সেক্ষেত্রে 15 ভাগশেষ পাবো। 25 দ্বারা ভাগ করলে 20 ভাগশেষ পাবো। 30 দ্বারা ভাগ করলে ভাগশেষ 25 পাবো। হ্যাঁ? তো এখন আমরা শুরুতে লসাগুটা বের করি। তো আমরা লসাগুটা বের করে দেখছি অলরেডি। তাহলে আমাদের যে সংখ্যাগুলো বেরালো, তাহলে এর লসাগু হচ্ছে এই সবগুলো সংখ্যা যদি আমরা গুণ করি, এই যে 2 2 3 5, এই 5 3 4 এই সবগুলো গুণ করলে আমাদের ফলাফল আসতেছে 3600। অর্থাৎ আমাদের নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি দাঁড়াচ্ছে 3600 থেকে যদি আমরা 5 বিয়োগ করে দেই তাহলে হচ্ছে কত? 3695। ওকে? তার মানে এই 3695 কে যদি আমরা প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রে মানে ওই যে মানে ভাগশেষগুলো আমরা পাবো। 15, 20, 25 এই ভাগশেষগুলো আমরা পাবো। আচ্ছা, আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তারপরেও আমি একটি উদাহরণের মাধ্যমে একটা ক্লিয়ার করে দিই ব্যাপারটা। ধরেন আপনি একটা সংখ্যা আছে 10, 10 দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করবেন এবং 10 দ্বারা ভাগ করার পর সেক্ষেত্রে আপনার ভাগশেষ থাকবে হচ্ছে যে 7। কথার কথা। মানে একটা সংখ্যাকে আপনি 10 দ্বারা ভাগ করবেন আর ভাগ করার পর ওখানে আপনার ভাগশেষ থাকবে 7। এখন আসলে সংখ্যাটা কত এটা আমাদের খুঁজে বের করতে হবে। তো সেই সংখ্যাটা আপনি ধরেন আ 20, 20 কেও 10 দিয়ে ভাগ করতে পারেন, 30 কেও 10 দিয়ে ভাগ করতে পারেন। তাই না? কিন্তু আপনার ভাগশেষ কত লাগবে? ভাগশেষ লাগবে 7। তাহলে এখন এই ভাগশেষ 7 কোন সংখ্যাটাকে ভাগ করলে 7 ভাগশেষ থাকবে এটা আপনি কিভাবে বের করবেন? দেখেন এই 10 থেকে আপনি এই 7 বিয়োগ করে দেন তো। আপনি 10 দ্বারা ভাগ করবেন, ভাগশেষ থাকবে 7। তাহলে এই 10 থেকে এই 7 টা বিয়োগ করে দেন। তাহলে তফাৎ কত পাচ্ছেন আপনি? 3 পাচ্ছেন, তাই না? তাহলে এখন আপনি এই যে 20 কে 10 দ্বারা ভাগ করতে পারেন। তাহলে এই 20 থেকে যদি আপনি এই 3 মাইনাস করে দেন, তাহলে ফলাফল কত আসতেছে? 20 থেকে 3 মাইনাস করে দিলে ফলাফল আসতেছে 17। দেখেন এই 17 সংখ্যাটাকে যদি যখন আপনি 10 দ্বারা ভাগ করবেন, তাহলে কত পাবেন? 17 কে যখন আমরা 10 দ্বারা ভাগ করব, তখন আমরা পাবো 10 একে 10 আর এখানে ভাগশেষ থাকতেছে 7। তাই না? তো দেখেন এই যে ব্যাপারটা, এই কাজটাই মূলত আমাদের এই অঙ্কটাতে করতে বলছে। তো এখানে আমাদের 3 আর এই অঙ্ক ছিল আমাদের 5। ওকে? এজন্য আমরা 5 মাইনাস করে দিলাম। তো আশা করি পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার বোঝা গেছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ৯ নম্বর সমস্যায় আমাদের দেওয়া হচ্ছে যে
একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরোর সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, আমরা ৫ নাম্বার অঙ্কে আলোচনা করছিলাম এই ব্যাপারটা নিয়ে। তো এখানেও আপনাদের একটু মনে করিয়ে দেই। আমরা বলছিলাম যে বৃহত্তম, সর্বোচ্চ, সবচাইতে বড় অথবা বড় এই কথাগুলো থাকলে আমাদের যে প্রদত্ত সংখ্যা দুটো থাকবে ২ টা ৩ টা সেটা বিষয় না, লসাগু করতে হবে। সরি, গসাগু করতে হবে। তো এইখানে আমাদের কি আছে? সবচাইতে বড় টুকরা দৈর্ঘ্য কত? এটা জানতে চাইছি, তাই না? তার মানে সবচাইতে বড়, এই যে সবচেয়ে বড় কথাটা আছে, তার মানে এই সংখ্যা দুটো আমাদের গসাগু করতে হবে। গসাগু কিভাবে করব আমরা? আমি এমনিতে ১ম এ সমাধানটা কিরকম হবে বা বোঝাচ্ছি। এরপরে আমরা সমাধানটা দেখব এখন। যে পরীক্ষায় কিভাবে আমরা উপস্থাপন করব সেটা দেখব। ওকে? তো এই সবচাইতে বড় টুকরা নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই ৬৭২ এবং ৯৬০ এর মধ্যেকার হচ্ছে যে গসাগু নির্ণয় করতে হবে। তো গসাগু নির্ণয় করার জন্য এখানে আমাদের সবচেয়ে ২ টার মধ্যে ছোট হচ্ছে যে ৬৭২। তাহলে ৬৭২ কে দিয়ে আমাদেরকে এই যে ৯৬০ আছে বড়, এটাকে ভাগ করতে হবে। তো আসেন, এটা যদি ২ নিই তাহলে আমরা বেশি হয়ে যাবে। ২ নিব না, তাহলে হচ্ছে যে ১ নিলে হচ্ছে ৬৭২ আসতেছে। ভাগ প্রক্রিয়ায় আমরা করতেছি, গসাগুটা করতেছি। হুম? তো দেখেন ৬৭২, এরপরে আমরা যদি বিয়োগ করি এখান থেকে ৮ পাচ্ছি, তাহলে ৮ এ ৭ রেখে ৮, ৮ থেকে ১৬ মিলাইতে হচ্ছে ৮। তাহলে ৮, ৬ রেখে ৭, হুম? ৭, ৮, ৯, ২। তাহলে ২১০ এবার ২১০ দ্বারা আমরা ৬৭২ কে ভাগ করি। তাহলে ফলাফল পাবো কত? ২ দ্বারা ২ দুগুণা ৪, ৩ দ্বারা ৩ দুগুণা ৬। ৩ দিয়ে আমাদের বেশি হয়ে যাবে। তাহলে ২ দিয়ে দিতে পারি আমরা। ২ দিয়ে ৮ দুগুণে ১৬, ১৬ ৬ হাতে ১, ৮ দুগুণে ১৬, ১ ১৭, ১৭ ৭ হাতে ১, ২ দুগুণে ৪, ১ ৫, তাহলে ৫৭৬। ওকে। তাহলে এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে ৬ ৬ ১২, তাহলে হচ্ছে যে ৬ হাতে থাকতেছে ১, ৭ রেখে ৮, ৮ আছে ১৭, তাহলে হচ্ছে আমাদের ৯, ৯৬। ওকে। তাহলে ৯৬ দ্বারা ২৮৮ কে ভাগ, ওকে। তাহলে ৯৬ ৩ দ্বারা যদি আমরা দিই তাহলে এটা মিলে যাবে। তাহলে ৩ ৬ ১৮, আ হাতে ১ ৩ ৯ ২৭, ১ ২৮। ওকে? মিলে গেছে। তার মানে সর্বশেষ ভাজক আসতেছে আমাদের কত? ৯৬। তার মানে কি? তার মানে কেটে নেওয়া সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে ৯৬, হ্যাঁ? যেহেতু সবশেষ ভাজক হচ্ছে ৯৬, তার মানে এটা হচ্ছে আমাদের ৬৭২ এবং ৯৬০ এর মধ্যেকার গসাগু। এই ৯৬। তার মানে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে ৯৬। এখন এটা হচ্ছে ১ নম্বর প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন কি ছিল? যে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। এখন একটা মানে বড় টুকরা যদি ৯৬ সেন্টিমিটার হয়, তাহলে এই যে ৬৭২ এটা হচ্ছে কয় টুকরা হবে? আর ৯৬০ এই পাতটা, মানে যে পাতটার দৈর্ঘ্য হচ্ছে ৯৬০ সেন্টিমিটার, তার থেকে কয়টা টুকরা আমরা পাবো সর্বোচ্চ? তো এটা আমাদের বের করতে হবে। তো চলেন আমরা এখন সুন্দর করে পরীক্ষায় কিভাবে ব্যাপারটাকে উপস্থাপন করব সেটা একটু দেখি। তো দেখেন, আমরা সমাধানে লিখব যে সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য হবে ৬৭২ এবং ৯৬০ এর গসাগু। তারপরে আমরা সুন্দর মতো ভাগ প্রক্রিয়ায় গসাগুটা করব। ইউক্লিড প্রক্রিয়ায় গসাগুলো আপনারা করতে পারেন। ওকে, তাহলে এখান থেকে আমরা ৬৭২ এবং ৯৬০ এর গসাগু পেলাম ৯৬। তাহলে কেটে নেওয়া সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য হবে ৯৬ সেন্টিমিটার। এই পর্যন্ত আমরা দেখলাম। এবার আমাদের যে কাজটা করতে হবে যে এখন লোহার পাতের টুকরোর সংখ্যা। লোহার পাত যে আছে সেটার দৈর্ঘ্য হচ্ছে ৬৭২। তাই ৬৭২ কে যদি আমরা ৯৬ দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? ৭। তাহলে আমরা যদি একটু দেখি ভাগটা, ৬৭২ ভাগ হচ্ছে ৯৬। দেখেন ৭ আসতেছে। অনুরূপভাবে আমরা যদি তামার পাতের টুকরার সংখ্যা হিসাব করি তাহলে তামার পাতের আমাদের দৈর্ঘ্য ছিল হচ্ছে যে ৯৬০ সেন্টিমিটার। ৯৬০ কে আমরা কি করব? ৯৬ দ্বারা ভাগ করব। তাহলে ৯৬০ দ্বারা ৯৬০ কে ৯৬ দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে ১০। তাহলে নির্ণেয় বড় টুকরার দৈর্ঘ্য হচ্ছে ৯৬ সেন্টিমিটার এবং লৌহ ও তামার টুকরার সংখ্যা যথাক্রমে, তামার পাতের টুকরার সংখ্যা যথাক্রমে ৭ টি এবং ১০ টি। এই হচ্ছে আমাদের প্রদত্ত যে সমস্যা, এই সমস্যার সমাধান।
তো দেখেন প্রদত্ত সমস্যার আলোকে এটা একটা হোমওয়ার্ক। এটা আপনাদের জন্য থাকলো। এখানে বলা হচ্ছে যে একটি গুদামে ৪৫৫ কেজি বাসমতি চাল এবং ৫৪৬ কেজি আতপ চাল আছে। চালগুলো সমান ওজনের কতগুলো বস্তায় এমনভাবে ভরতে হবে যেন কোনো চাল অবশিষ্ট না থাকে এবং চালগুলো মিশে না যায়। ক নম্বর প্রশ্ন হচ্ছে যে সবচেয়ে বড় কত ওজনের বস্তা ব্যবহার করা যাবে? ২ খ হচ্ছে যে বাসমতি চাল ও আতপ চালের জন্য মোট কয়টি বস্তা লাগবে? আশা করছি পূর্বের প্রশ্নেরটার মতোই এটা হচ্ছে সমাধানটা হবে। আপনারা করতে পারবেন। ঠিক আছে? ওই একই ধরনের প্রশ্ন করা হয়েছে এখানে। তো এই হোমওয়ার্কটা আপনারা শেষ করে অবশ্যই আমাদের Facebook গ্রুপে জমা দিবেন। ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে গ্রুপে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ১০ নম্বর সমস্যায় আমাদের বলতেছে যে ৪ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১২, ১৫, ২০ ও ৩৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য? এইখানে প্রথমত আপনারা খেয়াল করেন আমাদের কি বলছে? ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলছে। ক্ষুদ্রতম শব্দটা ব্যবহার করছে। তার মানে আমরা এর আগেও বলছি যে যদি ক্ষুদ্রতম, সর্বনিম্ন, সবচাইতে কম, ছোট এই শব্দগুলো থাকে তাহলে আমাদের সংখ্যাগুলোর কি করতে হবে? লসাগু করতে হবে। এটা হচ্ছে ১ম পয়েন্ট। আর যদি এর বিপরীত অর্থাৎ বৃহত্তম, সর্বোচ্চ, সবচাইতে বড় অথবা বড় এই কথাগুলো থাকে তাহলে আমাদের কি করতে হবে? গসাগু করতে হবে। তার মানে আপনারা নিশ্চিত যে এইখানে এটাকে কি করতে হবে? লসাগু করতে হবে। তবে এখন প্রশ্ন হচ্ছে যে এই লসাগু করলেই কি আমরা সরাসরি উত্তর পাবো? হ্যাঁ কি না? উত্তর হচ্ছে যে না। কেন আমরা সরাসরি উত্তর পাবো না? সেই উত্তরটা আমরা পরে দিচ্ছি। আ এর আগের অঙ্কগুলাতে আমরা এই সরাসরি যে লসাগুটা পাইছিলাম, সেটা আম মনে হচ্ছে আপনার উত্তর বা উত্তরের কাছাকাছি চলে গেছিল। কিন্তু এইখানে আমাদের এদের লসাগুটা আমাদের প্রকৃত উত্তর হবে না। কেন? সেটা আমরা উত্তরটা পরে দিচ্ছি। একটু চলেন আমরা লসাগুটা করে নেই। আচ্ছা, প্রকৃত উত্তরটা আমি পরে লিখে দিচ্ছি টাইপ আকারে। এখন বোঝার সুবিধার্থে আমরা ১ম এ আমাদের যে কাজ সেটা হচ্ছে যে লসাগু করা। এগুলো এখন আপনার তুলে নেওয়ার দরকার নাই। আমি পরে টাইপিং দিচ্ছি। তো এখন আমরা যে কাজটা করব, এই সংখ্যাগুলোর লসাগু করব। আসেন আমরা লসাগু করি। তো প্রথমত আমরা এটাকে ৫ দিয়েও ভাগ করতে পারি, আবার ২ দ্বারাও ভাগ করতে পারি। তো আমরা ছোট সংখ্যা ২ দ্বারা শুরু করলাম। চাইলে ৫ দিয়েও শুরু করতে পারেন। তাহলে ৬ দ্বিগুণে ১২, ১৫ ঠিক থাকবে। ১০ দ্বিগুণে ২০, ৩৫। ঠিক আছে? ওকে। আবার আমরা ২ দ্বারা ভাগ দিতে পারি। তাহলে ৩ দ্বিগুণে ৬, ১৫, ৫ দ্বিগুণে ১০, ৩৫। ওকে। এবার আমরা কত দ্বারা দেব? ৩ দ্বারা দিতে পারি। ৩ দ্বারা দিলে ৩ একে ৩, ৩ ৫ ১৫, তারপর এখানে ৫, এখানে আছে ৩৫। ওকে। এবার আমরা ৫ দ্বারা দেই। ৫ ১, ৫ একে ৫, ৫ একে ৫, ৫ ৭ ৩৫। ঠিক আছে? ওকে। তাহলে আমাদের সংখ্যাগুলোর লসাগু হচ্ছে কত? এখন আমরা সংখ্যাগুলোর লসাগু বের করব। তো আপনারা যদি খেয়াল করেন এই সংখ্যাগুলোর লসাগু মানে যে এই বাইরের যতগুলো সংখ্যা আছে সবগুলোকে গুণ, হ্যাঁ? তো এই সবগুলো সংখ্যা গুণ করলে গুণফল হবে আমাদের ৪২০। আচ্ছা, এখন এই ৪২০ আমাদের উত্তর হবে না। কেন হবে না? আমাদের ৪২০ হচ্ছে কি এই সংখ্যাগুলো আছে ১২, ১৫, ২০ বা ৩৫ এই সংখ্যাগুলো দ্বারা আমরা যদি ৪২০ কে ভাগ করি তাহলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে। এটা কিন্তু ঠিক আছে। কিন্তু এই অঙ্কের উত্তরে এটা ৪২০ হবে না। কেন হবে না? কারণ আমাদের ১ম এ এইখানে একটা বাধা দেওয়া আছে। সেটা কি? বলছে যে ৪ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা? অর্থাৎ যে সংখ্যাটা আছে ৪ অঙ্কের। এখানে যে সংখ্যাটা আমরা পাইছি ৪২০ এটা হচ্ছে কয় অঙ্কের? এটা হচ্ছে ৩ অঙ্কের। এখানে ১, ২, ৩ ৩ টা অঙ্ক আছে। আমাদের উত্তর বের করার জন্য আমাদের লাগবে কত অঙ্কের সংখ্যা? ৪ অঙ্কের সংখ্যা। এখন ৪ অঙ্কের সংখ্যা কোনটা? আমরা জানি ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ১ দিয়ে ৩ টা শূন্য মানে ১০০০। ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ১০০০। এখন এই ১০০০ দ্বারা মানে ১০০০ এই সংখ্যাগুলো দ্বারা আমরা যদি ১০০০ কে ভাগ করি তাহলে আমরা আসলে কি নিঃশেষে ভাগ করতে পারবো কি পারবো না? এটা একটা বিষয়। আমাদের নিঃশেষে বিভাজ্য হওয়ার কথা বলছে। তো আমাদের ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ১০০০।
এখন ১,০০০-কে এই সংখ্যাগুলো দ্বারা যদি আমরা ভাগ করি, এই ১৫, ১২ দ্বারা, ১৫ দ্বারা, ২০ দ্বারা, ৩৫ দ্বারা, তাহলে আসলে ফলাফলটা কি পাবো? আমরা কি এই ১,০০০ কে নিঃশেষে ভাগ করতে পারবো? পারবো কিনা সেটা আমাদের আগে টেস্ট করতে হবে। তো সেটা টেস্ট করার জন্য আমরা এখন কি ১২ দ্বারা এই ১,০০০ কে একবার ভাগ করব, ১৫ দ্বারা ১,০০০ কে একবার ভাগ করব, ২০ দ্বারা, ৩৫ দ্বারা এরকম কি একবার করে ভাগ করব? না। তাহলে কি করব? এই যে আমরা এদের লসাগু পাইলাম ৪২০, এই লসাগু ৪২০ দ্বারা যদি আমরা এই ১,০০০ কে ভাগ করি, তাহলে মানে এই ৪২০ দ্বারা যদি এই ১,০০০ নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে বুঝবেন যে এই এদেরকে দ্বারাও ১,০০০ নিঃশেষে বিভাজ্য হবে। আর যদি ৪২০ দ্বারা ১,০০০ নিঃশেষে বিভাজ্য না হয়, তার মানে এই সংখ্যাগুলো দ্বারাও ১,০০০ নিঃশেষে বিভাজ্য হবে না। ওকে? তাহলে আসেন আমরা এখন দেখি ৪২০ দ্বারা ১,০০০ কে ভাগ করে কি ফলাফল পাই। তাহলে দেখেন ৪২০ দ্বারা ৪ ২ দিয়ে ২ দিয়ে ৪ দিয়ে ২ শূন্য শূন্য, ২ দ্বিগুণে ৪, ৪ দ্বিগুণে ৮, ৮৪০। তাহলে ৪ থেকে ১০ মিলাইতে হচ্ছে ২ হাতে ১, ৮ আর একে ৯, ৯ আছে ১০, ১। আচ্ছা, এখানে আমাদের কোনো একটা এখানে ০, ৪ আছে, এটা ১০, আচ্ছা এখানে ৬ হবে আমাদের, দিয়েছি। আচ্ছা ১৬০, হ্যাঁ? তার মানে ৪২০ দ্বারা যদি আমরা ১,০০০ কে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ থাকে ৬০, ১৬০। তার মানে ৪২০ দ্বারা ১,০০০ নিঃশেষে বিভাজ্য নয়। এক্ষেত্রে আমাদের ভাগশেষ থাকতেছে ১৬০। তো ৪২০ দ্বারা যদি ১,০০০ নিঃশেষে বিভাজ্য না হয়, তার মানে এই সংখ্যাগুলো দ্বারাও আমাদের ১,১০০ নিঃশেষে বিভাজ্য হবে না। কিন্তু আমাদের প্রশ্নের চাহিদা কি? প্রশ্নের চাহিদা বলছে যে নিঃশেষে বিভাজ্য হইতে হবে সংখ্যাটাকে, তাই না? তার মানে এখন আমাদের কি করা দরকার? এখন আমরা যদি নিঃশেষে বিভাজ্য সংখ্যা পেতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? এই ১,০০০ থেকে ১৬০ মাইনাস করে দিতে হবে। ১,০০০ থেকে ১৬০ যদি মাইনাস করে দিই, তাহলে যে সংখ্যাটা বের হয় সেটা হচ্ছে কত? ৮৪০। তাই ৮৪০ কি ৪ অঙ্কের সংখ্যা? না, ৮৪০ হচ্ছে ৩ অঙ্কের সংখ্যা। তার মানে এ এ এ এ আমাদের প্রশ্ন তো চাইছে ৪ অঙ্কের সংখ্যা। তার মানে এটা কি নেওয়া যাবে? না, যাবে না। তার মানে এখন কি করতে হবে? এখন আরেকটা উপায় আছে। সেটা কি? সেটা হচ্ছে যে এই ৪২০ থেকে আমরা যদি এই ১৬০ মাইনাস করে দেই, তাহলে ফলাফল যেটা থাকবে সেটা হচ্ছে যে কত? এখানে হচ্ছে ১২, ১, ২, তাহলে ২, ২৬০ থাকতেছে। এই ২৬০ সংখ্যাটা যদি আমরা এই ১,০০০ এর সাথে যোগ করে দেই, এই ২৬০ সংখ্যাটা যদি ১,০০০ এর সাথে যোগ করে দেই, তাহলে যেটা ফলাফল আসবে, অর্থাৎ ২৬০ আর ১,০০০ যোগ করলে ফলাফল আসতেছে আমাদের ১২৬০। এই ১২৬০ সংখ্যাটাই হবে আমাদের নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে? যেটা হচ্ছে যে ১২৬০ হচ্ছে ৪২০ দ্বারা নিঃশেষে বিভাজ্য। আর ১২৬০ হচ্ছে যে সংখ্যাটা হচ্ছে কয় অঙ্কের সংখ্যা? ৪ অঙ্কের সংখ্যা। ১২৬০, এখানে অঙ্ক কয়টা আছে? ৪ টা। তো আসেন আমরা তো এই মৌলিক ব্যাপারটা দেখলাম। এখন আসলে আমরা পরীক্ষার খাতায় কিভাবে উপস্থাপন করব পুরো ব্যাপারটাকে একটু সেটা দেখি। তো দেখেন সমাধান অংশে আমরা শুরুতেই যে কাজটা করব, যে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করব। তো সংখ্যাগুলোর লসাগু আমরা ৪২০ পাইলাম এই সবগুলো গুণ করে। এটা তো আমরা দেখলাম। এখন আমরা যে কথাটা বলব যে ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১,০০০, যা ৪২০ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। নিঃশেষে বিভাজ্য না আমরা কিভাবে বুঝলাম? আমরা ভাগ করে বুঝলাম। এখন ৪২০ দ্বারা ১,০০০ কে ভাগ করলে ভাগফল হচ্ছে ২, আর এখানে ভাগশেষ থাকতেছে ১৬০। ভাগশেষ থাকা মানে সেটা কি নিঃশেষে বিভাজ্য হবে না। এখন এখানে ১২, ১৫, ২০ ও ৩৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি হবে ১,০০০ অপেক্ষা আ ২৬০ বেশি অথবা ১৬০ কম। অর্থাৎ ৪২০ দ্বারা মানে এই সংখ্যাগুলোর দ্বারা যে সংখ্যাটা ১,০০০ এর কাছাকাছি যে সংখ্যা দুটাকে ভাগ করব, সেটা হচ্ছে যে ২৬০ বেশি হবে অথবা ১৬০ কম হবে ১,০০০ এর থেকে। ১,০০০ এর থেকে যদি ১৬০ কম হয়, তাহলে কত হবে? ৮৪০ আমরা দেখলাম। তো এটা তো নেওয়া যাবে না, কারণ এটা ৩ অঙ্কের সংখ্যা। তাহলে আমাদের কি করতে হবে? ২৬০ বেশি করতে হবে। তাহলে ২৬০ এই যে ৪২০ থেকে আমরা আ ভাগশেষ ১৬০ বিয়োগ করে দিলে যে ২৬০ পাওয়া যায় সেটা। যে বিষয়গুলো আমরা দেখলাম। তো সেই কথাগুলো বর্ণনায় এভাবে লিখতে হবে। তো ২৬০ বেশি হবে, তাহলে ১,০০০ অপেক্ষা ১৬০ কম হলে সংখ্যাটি দাঁড়ায় ১,০০০ বিয়োগ ১৬০ বা ৮৪০, যা ৩ অঙ্কের সংখ্যা, তাই গ্রহণযোগ্য নয়।
অনুরূপভাবে ১,০০০ অপেক্ষা ২৬০ বেশি হলে সংখ্যাটি দাঁড়ায় ১,০০০ যোগ ২৬০ বা ১২৬০ যা ৪ দ্বারা বিভাজ্য। তাহলে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা ১২৬০। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ১২৬০। ঠিক আছে? তো আশা করি আপনাদের আ ক্লিয়ার বোঝা গেছে। তো এই ছিল আমাদের ১০ নম্বর যে সমস্যার সমাধান। এখন একটা কাজ করেন। এটা হোমওয়ার্ক নেন। এখানে বলা হচ্ছে যে ৫ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত দ্বারা নিঃশেষে বিভাজ্য? হুম? এটা আপনারা খুঁজে বের করেন। তো এই অঙ্কের মতোই হুবাহু কাজ-কারবার। আশা করছি আপনারা এটা পারবেন। তো এই কাজটা করে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জমা দিবেন। গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ১১ নম্বর সমস্যা আমাদের বলতেছে যে ৫ অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে ১৬, ২৪, ৩০ ও ৩৬ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ হবে। অর্থাৎ আমাদের এমন একটা বড় সংখ্যা খুঁজে বের করতে হবে যে সংখ্যাটাকে ১৬, ২৪, ৩০ এবং ৩৬ এই সংখ্যাগুলোর দ্বারা ভাগ করলে ভাগফল ১০ মানে ভাগশেষ ১০ থাকবে। তো এই সংখ্যাটা বের করার জন্য এইখানে আমাদের এবার হচ্ছে যে এই সংখ্যাগুলোর আমাদের লসাগু করতে হবে। আপনাদের একটা বিষয় মনে আছে, আমি প্রত্যেকবার বলছিলাম যে যখন বৃহত্তম, সর্বোচ্চ, সবচাইতে বড় এই কথাগুলো যখন থাকবে তখন আমরা কি করব? গসাগু করব। আগের অঙ্কগুলোতে বলছিলাম। ঠিক আছে? আর যখন হচ্ছে যে ক্ষুদ্রতম, সর্বনিম্ন, সবচাইতে কম, ছোট যখন এই কথাগুলো থাকবে তখন আমরা লসাগু করব। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে ব্যতিক্রমাত্মক। এইখানে আমাদের বৃহত্তম আছে কথাটা, কিন্তু আমাদের করতে হবে লসাগু। ঠিক আছে? কেন লসাগু করতে হবে? একটু উদাহরণের মাধ্যমে আমরা পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা একটু ব্যতিক্রম। এটা মনে রাখেন। আর এই যে বৃহত্তম থাকলে হচ্ছে যে গসাগু, ক্ষুদ্রতম থাকলে লসাগু। এই ব্যাপারটা সবসময় কাজ করবে না, হ্যাঁ? এটা হচ্ছে যে 90% ক্ষেত্রে আপনার কাজ করবে। আর বাকি 10% কোনো সময় ব্যতিক্রম হতে পারে। যেমন এখানে ব্যতিক্রম হলো। তো এখানে ব্যাপারটা বলি যে ধরেন আপনার কাছে এরকম ৪ টা বালতি আছে। একটা হচ্ছে যে ১৬ লিটার, একটা ২৪ লিটার, একটা ৩০ লিটার আর একটা হচ্ছে আ ৩৬ লিটার। এরকম ৪ টা বালতি আছে। ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন যে এই বালতিটা কোনো একটা মগ দ্বারা, ছোট মগ দ্বারা পূর্ণ করতে। ঠিক আছে? এখন মানে মগ দ্বারা মগে পানি নিয়ে এই বালতিগুলো আপনি পূর্ণ করবেন। তো সেক্ষেত্রে আপনাকে এই যে মগ নেওয়ার যে ব্যাপারটা, মগ দিয়ে এই বালতিগুলো ভরাট করার, পানি দ্বারা পূর্ণ করার যে সিস্টেমটা, এটা হচ্ছে আপনাকে গসাগু বলা হচ্ছে, হ্যাঁ? এখন আপনি চাচ্ছেন যে আপনি একটা বড় ট্যাঙ্ক, পানির ট্যাঙ্কি ভরাট করবেন। কি দিয়ে ভরাট করবেন? এই যে বালতিগুলা দিয়ে ভরাট করবেন। তো এইখানে তো আপনার এই যে মগ নিলে তো হবে না, তাই না? তো এইজন্য আসলে এখানে আমাদের এই যে বালতিগুলো আছে, মানে এখানে এই যে বড় পানির ট্যাংকি বলতেও আমরা হচ্ছে যে কাকে বোঝাচ্ছি? লসাগুকে বোঝাচ্ছি। ঠিক আছে? যে লসাগু টাকে আমরা কি করব? এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করব। মানে যে বড় সংখ্যাটাকে বা এই বালতিটাকে আমরা কি করব? এই ট্যাংকটাকে আমরা কি করব? এই বালতির পানি দ্বারা পূর্ণ করব। ঠিক আছে? তো এখানে বালতি বলতে হচ্ছে যে আমাদের এই সংখ্যাগুলা, আর হচ্ছে যে আ ট্যাঙ্ক বলতে হচ্ছে আমাদের লসাগুকে বোঝাচ্ছে। হ্যাঁ? তো আমাদের এখন এখানে এমন একটা সংখ্যা দরকার, যে সংখ্যাটাকে আমরা এই ১৬ দিয়ে ভাগ করতে পারবো, ২৪ দ্বারা ভাগ করতে পারবো, ৩০ দ্বারা ভাগ করতে পারবো এবং ৩৬ দ্বারা ভাগ করতে পারবো। হ্যাঁ? এরকম একটা বড় সংখ্যা দরকার। তো এজন্য মূলত আমাদের এখানে আ লসাগু করতে হবে। ঠিক আছে? এখানে আমরা গসাগু করতে পারবো না বা গসাগু করেও মিলাতে পারবো। ওকে? তো এখন আসেন, লসাগু করে আমাদের ১ম কাজটা কি হবে? লসাগু করে ১ম কাজটা হবে হচ্ছে আমাদের এই সংখ্যাগুলোর লসাগু বের করা। তো এখানে সংখ্যাগুলো কি আছে? আমরা যদি একটু দেখি, এখানে সংখ্যা আছে ১৬, তারপরে আছে যে ২৪, তারপরে হচ্ছে যে ৩০, তারপরে ৩৬। তাহলে এদের লসাগু আমাদের কিরকম হচ্ছে? তাহলে আমরা যদি ১ম এ ২ দ্বারা দেই তাহলে হচ্ছে ৮ দ্বিগুণে ১৬, ১২ দ্বিগুণে ২৪, ১৫ দ্বিগুণে ৩০, ১৮ দ্বিগুণে ৩৬। অনুরূপভাবে আবার যদি আমরা ২ দ্বারা দেই তাহলে হচ্ছে ৪ দ্বিগুণে ৮, ৬ দ্বিগুণে ১২, ১৫ ঠিক থাকবে, ৯ দ্বিগুণে ১৮। আবার যদি আমরা ২ দ্বারা দেই তাহলে
2 দুগুণা 4, 3 দুগুণা 6, 15 ঠিক থাকবে, 9 ঠিক থাকবে। ওকে? এবার আসেন। এবারে যদি আমরা 3 দ্বারা দেই, তাহলে আচ্ছা এখানে 3 দ্বারা দিব আমরা। 3 দ্বারা দিলে 2 ঠিক থাকবে। 3 একে 3, 3 5 15, 3 3 9। এখানে 2, 5, 3 আর কি সম্ভব না? সম্ভব না। প্রতিটা মৌলিক সংখ্যা। তাহলে আমাদের সংখ্যা কি দাঁড়াচ্ছে? 2, 2, 2, 3, 2, 5, 3। ওকে? তো এই সবগুলো সংখ্যা যদি আমরা গুণ করি, তাহলে ফলাফল পাবো আমরা 720। ঠিক আছে? এই সবগুলো সংখ্যা যদি গুণ করে দেখেন, তাহলে 720 পাবো। এখন আমাদের প্রশ্নে কি চাইছে? আমাদের প্রশ্নে চাইছে যে একটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটাকে আমরা এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে কি পাবো? ভাগশেষ 10 পাবো। তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? আমরা জানি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে যে 9টা কি? সরি, 5টা হচ্ছে 9। এটাই তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাই না? এখন আমাদের এই যে এই লসাগু বের করার ঘটার কারণটা কি? এই লসাগু বের করার কারণ হচ্ছে আমরা যদি 720 লসাগু আমাদের 720 বের হয়েছে, তাই না? 720 দ্বারা যদি আমরা এই 5 অঙ্কের এই বৃহত্তম সংখ্যাটাকে ভাগ করি, তাহলে এই সংখ্যাটা যদি নিঃশেষে বিভাজ্য হয় বা ভাগ করার ফলে যদি ভাগশেষ 10 থাকে, 720 দ্বারা এই 9 আচ্ছা 99,999 কে যদি আমরা ভাগ করি, তাহলে সেক্ষেত্রে যদি ভাগশেষ 10 থাকে, তাহলে এই এদের প্রত্যেক এই 16 দ্বারা 9,999 কে ভাগ করলে ভাগশেষ 10 থাকবে। তো 20 দ্বারা, 30 দ্বারা, 36 দ্বারা, হ্যাঁ? আর যদি এই 720 দ্বারা ভাগ করে ভাগশেষ 10 না থাকে, তার মানে এগুলো দিয়েও মানে এই 16, 24 আর 30 দ্বারা ভাগ করেও আমাদেরকে ভাগশেষ 10 থাকবে না। সেক্ষেত্রে মানে এই যে লসাগু করে আমরা 720 বের করলাম, এটার সুবিধাটা হচ্ছে যে আমাদের এই 16 দ্বারা এই 9,999 কে একবার ভাগ করতে হবে না। তো 20 দ্বারা ভাগ করতে হবে না। 30 দ্বারা ভাগ করতে হবে না। মানে আলাদা করে ভাগ করতে হবে না। আমরা যদি 720 দ্বারা একবার টেস্ট করি, মানে ভাগ করি, তাহলে এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করা হয়ে যাবে। ওকে? এইজন্যই মূলত আমাদের এই লসাগুটা বের করা। এবার আসেন আমরা একটু দেখি। এখন 720 দ্বারা যদি এই সংখ্যাটাকে আমরা ভাগ করি, তাহলে ফলাফল কত আসতেছে? সেখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? দেখেন, আমরা যদি 720 দিয়ে এই 99,999 কে ভাগ করি, তাহলে ফলাফল আসে আমাদের কত জানেন? এক্ষেত্রে ফলাফল আসে আমাদের, আমরা এখানে ভাগটা দেখাচ্ছি না, পরে দেখাচ্ছি, 138। এই 720 দ্বারা যখন আমরা এইটাকে ভাগ করব, তাহলে ফলাফল আসবে আমাদের 138 ভাগফল, আর ভাগশেষ আসবে আমাদের 639। ঠিক আছে? তো এখানে আমাদের ভাগশেষ নিয়ে মানে ভাগফল নিয়ে কোনো কথা নেই। আমাদের দরকার হচ্ছে ভাগশেষ নেওয়া। তাহলে ভাগশেষ আসবে 639। তো দেখেন, আমাদের ভাগশেষ প্রশ্নে তো আমাদের বলছে যে ভাগশেষ আসছে কত থাকবে? প্রতিবারই 10 থাকবে। কিন্তু আমাদের ভাগশেষ তো আসতেছে 639। তাহলে এই 639 ভাগশেষ তাহলে কি এটা নেওয়া যাবে? না। তাহলে 99,999 নেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? 999 তাহলে কত নেব? এই যে 99,999 থেকে আমরা এই 639 মাইনাস করে দিলে যেটা বের হবে, সেটাই আমরা নেব। তাহলে এই 99,999 থেকে যদি আমরা এই যে 639 মাইনাস করে দিই, তাহলে সেক্ষেত্রে ফলাফল আসে আমাদের 9,360। তাহলে এই 9,360 হচ্ছে এই 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা। মানে আ 9,360 দ্বারা আমাদের এই 720 কে আমরা নিঃশেষে ভাগ করতে পারবো। অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না এক্ষেত্রে। তো আমাদের তো প্রশ্নে বলছে যে 10 ভাগশেষ লাগবে। তো এই 10 ভাগশেষ লাগবে, এজন্য আমরা এই যে এই সংখ্যাটার সাথে একটা 10 অতিরিক্ত যোগ করে দেব। তাহলে 70, এই সাইডে যে 70 হইলো। তাহলে এই 720 দ্বারা এই মানে 99,370 কে ভাগ করলে ভাগশেষ 10 থাকতেছে। আর 720 দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করলে যখন ভাগশেষ 10 থাকবে, তাহলে এই 16 দ্বারা ভাগ করলেও 10 থাকবে। 24 দ্বারা, 30 দ্বারা এবং 36 দ্বারা এই যে 99,370 কে যখন আমরা ভাগ করবো, তাহলে প্রতি ক্ষেত্রেও ভাগশেষ 10 থাকবে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের বেসিক আলোচনা। এবার আসেন আমরা মূল অঙ্কটাতে পরীক্ষার খাতায় কিভাবে উপস্থাপন করবো সেই ব্যাপারটা একটু দেখি। তো দেখেন, আমরা সমাধানের শুরুতে আমরা এই যে সংখ্যাগুলো হচ্ছে যে 16, 24, 30 এর লসাগু করব। হুম?
তো লসাগু করলে আমরা পাচ্ছি 720, এটা তো আমরা দেখলাম। এখন তারপরে আছে আমাদের কি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। যেহেতু 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9। ওকে, তাহলে এখন আমরা 720 দ্বারা যদি এই যে 99,999 কে ভাগ করি, তাহলে পর্যায়ক্রমে আশা করি ভাগ আপনাদেরকে বোঝাতে হবে না, আপনারা ভাগ সবাই পারেন। তাহলে এটাকে ভাগ করলে ভাগফল আসতেছে 138 আর শেষে আসতেছে 639। তো তার মানে কি 5 অঙ্কের বৃহত্তম যে সংখ্যাটা আমরা সাধারণত জানি, সেটাকে যদি আমরা নেই, তাহলে সেক্ষেত্রে এই সংখ্যাটাকে যদি আমরা আমাদের এই প্রদত্ত 16, 24, 30 এবং 36 দ্বারা এই সংখ্যাটাকে যদি আমরা ভাগ করি, তাহলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে আমাদের এরকম। এটা থাকবে না, অন্য কিছু থাকবে, তবে মানে ভাগশেষ 10 থাকবে না, এটা নিশ্চিত। ঠিক আছে? এখন আমাদের তো প্রশ্নে বলছে যে ভাগশেষ কত থাকতে হবে? 10 থাকতে হবে। তো যেহেতু ভাগশেষ 10 থাকতে হবে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখন বলব যে অতএব 16, 24, 30 এবং 36 এর লসাগু বা 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি হবে 99,999 থেকে 720 - 639 বা 81 বেশি অথবা 639 কম। তো অর্থাৎ এই সংখ্যাটার থেকে যদি আমরা যে 81 যোগ করে দিই এই সংখ্যাটার সাথে, তাহলে মানে এই 99,999 সাথে যদি আমরা 81 যোগ করে দিই, তাহলে আমরা কিন্তু যে সংখ্যাটা পাবো সেটা হবে 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য। অথবা এই 99,999 সাথে যদি আমরা মানে 99 থেকে যদি আমরা 639 মাইনাস করে দিই, তাহলে যে সংখ্যাটা পাবো সেটাও কিন্তু 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন এটার সাথে যখন আমরা 81 যোগ করব, তখন কিন্তু এটা আর 5 অঙ্কের সংখ্যা থাকবে না। কারণ এটা এমনিতেই 99,999 হয়ে আছে। তার সাথে আমরা যদি আর ১ ও যোগ করি, তাহলে সেটা কি হয়ে যাবে? ৬ অঙ্কের সংখ্যায় পরিণত হবে। শুধুমাত্র ১। তাহলে ৮১ যোগ করলে তো আরো বেশি হবে, তাই না? তাই এই সংখ্যাটার সাথে আমাদের ৮১ যোগ করা যাবে না। তাহলে যোগ করা না গেলে কি করতে হবে? এই যে ৬৩৯ মাইনাস করে দেওয়ার অপশন আছে, আমরা এটাকে ৬৩৯ মাইনাস করে দেব। তাহলে ৬৩৯ মাইনাস করে দিলে কি হবে? আচ্ছা, তো এই যে ৮১ যে যোগ করা যাবে না, সেই ব্যাখ্যাটা আমরা এখানে দিয়েছি যে এই এত থেকে ৮১ বেশি হলে সংখ্যাটি দাঁড়ায় এই যে এত ১,৮০,০০০। ঠিক আছে? যা ৬ অঙ্কের সংখ্যা বলে গ্রহণযোগ্য নয়। যে কথাটা আমি বললাম। এবার আসেন। আবার এই যে ৯৯৯৯৯ থেকে যদি ৬৩৯ কম হয়, তাহলে সংখ্যাটি দাঁড়ায় হচ্ছে যে ৯৯,৩৬০, যা আছে এখানে অঙ্ক ৫ টায় আছে ১, ২, ৩, ৪, ৫, হ্যাঁ? এটা হচ্ছে গ্রহণযোগ্য। কিন্তু প্রশ্ন মতে প্রত্যেকবার ১০ ভাগশেষ থাকে। কিন্তু প্রশ্ন বলছে যে প্রত্যেকবার ১০ ভাগশেষ থাকতে হবে। এইজন্য আমরা কি করব? এই যে সংখ্যাটা এটার সাথে আসতেছে ১০ যোগ করে দেব। ঠিক আছে? তাহলে এটার সাথে ১০ যোগ করে দিলে সে নির্ণয় বৃহত্তম সংখ্যা আসতেছে ৯৯,৩৭০। ওকে? তো এই হচ্ছে আমাদের প্রদত্ত ১১ নম্বর যে সমস্যা, এই ১১ নম্বর সমস্যার সমাধান। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন যে কাজ সেটা হচ্ছে যে এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, হ্যাঁ? ৬ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৫ হবে? এটা আপনাদের বের করতে হবে। এই যে আমরা সমস্যাটা সমাধান করলাম, এটার আলোকেই, হ্যাঁ? এটার মধ্যে হুবহু সেম হবে, শুধু সংখ্যাগুলো পরিবর্তন হবে। এটা কাজটা করে আপনারা ফেসবুক গ্রুপে জমা দিবেন। গ্রুপের লিংক আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ১২ নম্বর সমস্যায় বলা হচ্ছে ৪টি ঘন্টা একই সময়ে বেজে যথাক্রমে একই সময়ে মানে ৪ টা ঘন্টা একসাথে বাজছে। তারপরে যথাক্রমে ১০ সেকেন্ড, ২০ সেকেন্ড, ২৪ সেকেন্ড এবং ৩২ সেকেন্ড অন্তর বাজতে লাগলো। কমপক্ষে কত সময় পর ঘন্টাগুলো একত্র বাজবে? অর্থাৎ ৪ টা ঘন্টা একসময়ে বাজছে। তারপরে ১ টা ঘন্টা ১০ সেকেন্ড পর বাজতেছে, ১ টা ঘন্টা ২০ সেকেন্ড পর বাজতেছে, আর ১ টা ঘন্টা ২৪ সেকেন্ড পর বাজতেছে, আর ১ টা ঘন্টা ৩২ সেকেন্ড পর বাজতেছে। অন্তর, হ্যাঁ? এটা বোঝাচ্ছে। তাহলে এখন বলতেছে যে ঘন্টাগুলো আবার একসাথে বাজবে এটা কতক্ষণ পর বা কত সময় পর? তো এই উত্তরটা বের করার জন্য বা এই উত্তরটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে
সেকেন্ডগুলো 10, 20, 24, 32 এদের আমাদের হচ্ছে যে লসাগু করতে হবে। এদের লসাগু যা হবে সেই সময়টা হচ্ছে যে আমাদের উত্তর। তো আসেন আমরা লসাগুটা আগে দেখে নিই, হ্যাঁ? উত্তরটা আমরা পরে দেখতেছি। উত্তর বলতে আমরা আগে বিষয়টা আগে বুঝে নিই। তাহলে এখানে 24 এবং হচ্ছে 32, তাহলে প্রথমে আমরা হচ্ছে যে 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা হচ্ছে যে 5 দ্বিগুণে 10, 10 দ্বিগুণে 20, 12 দ্বিগুণে 24 আর 16 দ্বিগুণে 32। এবার আমরা আবার 2 দ্বারা দিতে পারি। তাহলে 5 দ্বিগুণে 10, 6 দ্বিগুণে 12, 8 দ্বিগুণে 16। এবার আমরা 5 দ্বারাও দিতে পারি, 2 দ্বারাও দিতে পারি। আমরা আগে 5 দ্বারা দিই, 2 দ্বারা দিই, তাহলে 3 দ্বিগুণে 6, 4 দ্বিগুণে 8। ওকে, এবার আমরা যদি 5 দ্বারা দেই, তাহলে 5 একে 5, 5 একে 5, এখানে 3, এখানে 4। তাহলে এই সবগুলো সংখ্যার লসাগু যে যা হবে এখন আমাদের গুণ করতে হবে। ঠিক আছে? তো আসেন আমরা এখন পরীক্ষায় কিভাবে উপস্থাপন করব সেই ব্যাপারটা দেখি। তো দেখেন আমরা লিখব যে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজার সময় হবে 10, 20, 20 হবে, হ্যাঁ? 24 ও 32 এর লসাগু। তাহলে এই সবগুলোর লসাগু আমরা অলরেডি দেখছি। তাহলে লসাগু সবগুলো যদি আমরা গুণ করি, গুণফল হবে 480। আমরা যদি গুণটা একটু দেখি, এই যে দেখেন গুণটা আমাদের আছে 2 গুণন 2, 2 গুণন 5 গুণন 3 গুণন 4। ঠিক আছে? 480। তো আমরা বলতে পারি যে অতএব 10, 20, 24 এবং 32 এর লসাগু 480। তাই সুতরাং ঘন্টাগুলো 480 সেকেন্ড পর পুনরায় একত্রে বাজবে। কথাটা লিখে নেবেন। পুনরায় একত্রে বাজবে। এখন এটা তো আমরা সেকেন্ডে হিসাব বের করলাম। আমরা যদি মিনিটে বের করতে চাই তাহলে কি করতে হবে? মিনিটে বের করার জন্য আমরা জানি যে 60 সেকেন্ডই হচ্ছে যে 1 মিনিট। তাহলে অতএব 480 সেকেন্ড সমান কি করতে হবে বলেন তো? এখানে 480 কে আমরা 480 ভাগ এখানে সমান চিহ্ন পরে এখানে লিখব। মানে 480 কে 60 দ্বারা ভাগ করব। তাহলে 480 কে 60 দ্বারা ভাগ করলে কত আসতেছে? এখানে 0, 0 কাটা, তাহলে 6 8 এ 48। 8 তার মানে 8 মিনিট। এখানে মিনিট লিখতে হবে। তাহলে ফাইনালি আমাদের উত্তরটা হবে কি 8 মিনিট। তাহলে ঘন্টাগুলো পুনরায় 8 মিনিট পর একত্রে বাজবে। ওকে, এই হচ্ছে আমাদের 12 নম্বর সমস্যার সমাধান। এখন অনুরূপ আমরা যদি একটা হোমওয়ার্ক দেখি, তো দেখেন হোমওয়ার্কটা হচ্ছে এরকম যে একটি রাস্তার মোড়ে 4টি ট্রাফিক সিগন্যাল লাইট আছে। লাইটগুলো যথাক্রমে 12 সেকেন্ড, 18 সেকেন্ড, 24 সেকেন্ড এবং 36 সেকেন্ড পর পর পরিবর্তন হয়। ক নম্বর প্রশ্ন হচ্ছে যে উদ্দীপক সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। খ নম্বর হচ্ছে যে কমপক্ষে কত সময় পর লাইটগুলো পুনরায় একত্রে বাজবে। গ নম্বর হচ্ছে যে যদি লাইটগুলো সকাল 8 ঘটিকায় একত্রে পরিবর্তন হয় তবে পরবর্তী কোন সময়ে তারা আবার একত্রে পরিবর্তন হবে। তো এটা হচ্ছে যে আপনারা নিজেরা সমাধান করবেন। আমরা যে প্রশ্নটা সমাধান করলাম সেখানে এরকম সৃজনশীল আকারে দেওয়া ছিল না। তবে স বিষয় একটাই। আমরা এখানে ১ম এ কি করছি? লসাগু নির্ণয় করছি না? তাই এখানে হচ্ছে যে এই শুধু লসাগু নির্ণয়টা হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর। তারপরে যে সময় যে আমরা বের করছি এই প্রশ্নে এখানে এই সময় বের করা হচ্ছে সেই খ নম্বর প্রশ্নের উত্তর। তারপরে আমরা যে সময় পাবো এখানে 8 মিনিট পাইছি। তাহলে হচ্ছে গ নম্বরে যে সময় বলা হয়েছে যে 8 ঘটিকা। এটার সাথে যে সময় যে ঘন্টা অথবা মিনিট যা পাবেন সেটা এই সময়টার সাথে যোগ করে দিলেই পরবর্তী সময়টা পেয়ে যাবেন। তো আপনারা চেষ্টা করবেন এটা সমাধান করার। না পারলে কমেন্টে জানাবেন অবশ্যই। আর এটা হচ্ছে যে জমা দেওয়ার লিঙ্ক আমাদের গ্রুপে হচ্ছে যে আছে। ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এখানে 13 নম্বর সমস্যায় আমাদের দেওয়া আছে যে 2টি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13। সংখ্যা 2টির লসাগু নির্ণয় করো। তো এটা খুব সোজা অঙ্ক। এখানে আমাদের একটা সূত্র আছে, হ্যাঁ? 2টা সংখ্যার গুণফল সমান লেখা যায় সংখ্যা 2টির গসাগু গুণন সংখ্যা 2টির লসাগু, হ্যাঁ? এই সূত্রটা প্রয়োগ করবেন এরকম অঙ্কগুলোর ক্ষেত্রে। তো এখানে দেওয়া আছে সংখ্যা 2টির গুণফল আছে 3380 এবং সংখ্যা 2টির গসাগু হচ্ছে 13।
তাহলে আছে যে সূত্র অনুযায়ী আমরা সংখ্যা দুটির গুণফল কত, 3380 3380 সমান সংখ্যা দুটির গসাগু কত দেওয়া আছে, 13, 13 লিখলাম। তারপরে আমাদের কি বের করতে হবে, সংখ্যা দুটির লসাগু রয়েছে, সংখ্যা লসাগু। তাহলে আচ্ছা, এই লাইনটার নিচে হবে বা দিয়ে আমরা লসাগু সমান, লসাগুটা এখানে রাখলাম। এই 13টাকে, এটা 13টা কোন পাশে আছে, ডান পাশে আছে। ডান পাশ থেকে যদি আমরা এই বাম পাশে নিয়ে যাই তাহলে কি হবে বলে তো। আচ্ছা, এই লাইনটা আমি একটু এখানে করে দিচ্ছি। এই যে 3380 আর এই 13টাকে যদি আমরা ডান পাশ থেকে নিয়ে বাম পাশে নিয়ে যাই তাহলে কি হবে, ডান পাশে কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, তাহলে বাম পাশে আসলে কি হবে, ভাগ হবে অবশ্যই, তাই না, ভাগ। তাহলে এখানে সমান চিহ্ন আছে, সমান চিহ্ন। তারপরে এদিকে কি ছিল, লসাগু, লসাগু। তাহলে লসাগু সমান কি দাঁড়ালো, 3380 ভাগ 13। তো ওই কথাটাই আমরা এখানে লিখছি। লসাগুটা এখানে ডান দিকে ছিল, এটাকে বাম দিকে লিখছি, আর 3380 ভাগ 13 ভাগটা এইভাবে না দিয়ে আমরা এখানে এইভাবে দিচ্ছি। আশা করছি বুঝে গেছে। তাহলে 3380-কে যদি আমরা 13 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল বেড়ায় আমাদের 260। আমরা যদি একটু দেখি ক্যালকুলেটারে, দেখেন 3380 ভাগ 13, কেন 260, তাই না? তাহলে লসাগু হচ্ছে 260। তাহলে অতএব নির্ণেয় লসাগু 260। তাহলে উত্তর হচ্ছে 260। এটা হচ্ছে 13 নম্বর সমস্যার সমাধান, খুব ছোট অঙ্ক। এবার আসেন আমরা সম্পূর্ণ অধ্যায়টা শেষ করলাম। এখন আপনাদের কাজ আছে, আমি একটা সৃজনশীল প্রশ্ন দিচ্ছি। এই পুরো অধ্যায়ের আলোকে আমাদের একটা প্রশ্ন দিচ্ছি, আপনারা সেই প্রশ্নটার পরীক্ষা দিবেন, ঠিক আছে? পরীক্ষা দিয়ে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এই গ্রুপে জমা দিবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে গ্রুপের। তো আসেন আমরা দেখি প্রশ্নটা। তো প্রিয় শিক্ষার্থী দেখেন, এখানে আমাদের প্রশ্নটা আছে 50 নম্বরের, বহু নির্বাচনী আছে, এখানে আমাদের 10টা দেওয়া। আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি মুখে বললাম না, আপনারা একটু আপনাদের প্রশ্নগুলো দেখে নেবেন। সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, 10টা দেওয়া আছে, 1 নম্বর করে। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব ছোট, তাই 1 নম্বর করে। পরীক্ষায় আপনাদের বড় বড় সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এখানে 2 নম্বর থাকতে পারে, থাকবে। ওকে, তার সৃজনশীল দেওয়া আছে 23 নম্বরে 3টা। তো এই হচ্ছে মূলত পরীক্ষার প্রশ্ন। আপনারা অবশ্যই এই কাজটা করবেন, করে হচ্ছে যে আমাদের ফেসবুক গ্রুপে জমা দিবেন, এবং যে প্রশ্নগুলি সমাধান করতে পারবেন না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সেই প্রশ্ন অনুযায়ী সমাধান করব, চেষ্টা করব, ঠিক আছে? প্রশ্নের নাম্বার উল্লেখ করে দিবেন, বহু নির্বাচনী 9 নম্বর বা বহু নির্বাচনী 3 নম্বর, অথবা সংক্ষিপ্তের 2 নম্বর, 4 নম্বর, এরকম উল্লেখ করে বলবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর যারা সম্পূর্ণ অধ্যায়টা দেখেন নাই তারা হচ্ছে যে ভিডিও প্লে লিস্ট আছে, ভিডিও শেষে প্লে লিস্ট আছে, অথবা ডিসক্রিপশন বক্স চেক করলে প্লে লিস্ট পাবেন, এখান থেকে দেখে নেবেন।